আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ট্রোলিং অ্যান্ড ট্রমা। তো ছোট থেকে আমরা প্রায় সবাই আ কম বেশি ট্রোলিং এর শিকার হয়েছি। হয়তো আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে, আমাদের উচ্চতা নিয়ে, আমাদের জামাকাপড় নিয়ে, আমাদের অর্থনৈতিক অবস্থা নিয়ে, আমাদের আ সামাজিক অবস্থান নিয়ে, সমস্ত কিছু নিয়ে। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে আ এই যে ট্রোলিংটাকে আমরা আরেকটু বৃহৎ আকারে দেখতে পাচ্ছি। যেখানে আমরা আমাদের কাছে ফোন রয়েছে, আমাদের কাছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ রয়েছে Facebook, Instagram, YouTube। সেখানে আমরা যদি কোনো কিছু একটা আমাদের মতামত আ জানাতে চেষ্টা করি, আমাদের নিজের মতো করে এবং সেখানে দেখা যাচ্ছে যে আমরা প্রতি মুহূর্তে ট্রোলিং এর শিকার হচ্ছি। তো এগুলো তো ঘটেই চলেছে অনবরত। ফলতই আমরা যখন ছোট ছিলাম আমাদের উচ্চতা নিয়ে ট্রোলিং করা হয়তো অফলাইন মাধ্যমগুলোতে। হয়তো বন্ধু-বান্ধবদের সাথে বা পরিবার-পরিজন বা আরো যারা এক্সটেন্ডেড একটা সিচুয়েশন রয়েছে, আ সমাজ রয়েছে সেখানে। আজকের দিনে সেটা আমাদের ওই মুঠোফোনের মধ্যে বন্দী হয়ে গেছে। তো এই নিয়ে আমরা কথা বলব যে এই ট্রোলিং আ আমাদের মানসিক স্বাস্থ্যকে, আমাদের শারীরিক স্বাস্থ্যকে, আমাদের সামাজিক স্বাস্থ্যকে, আমাদের ওভারঅল ওয়েল বিইং কে কিভাবে ইমপ্যাক্ট তার মধ্যে ফেলছে। তো বেশি সময় নষ্ট না করে শুরুতেই আমরা আমাদের দুজন যে বিশেষ অতিথি রয়েছে তাদের সাথে ইন্ট্রোডিউস করাবো আপনাদেরকে। আমাদের সাথে রয়েছে অঙ্গিরা গুপ্ত। অঙ্গিরা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং একজন এডুকেটর। এবং তার সাথে রয়েছে অঙ্কিতা ঘোষ। অঙ্কিতা একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট এবং একজন স্কুল কাউন্সিলর। এবং সবথেকে বড় কথা ওরা দুজনই আমার খুব প্রিয় বন্ধু এবং আমরা কলেজ লাইফ থেকে একসাথে আমাদের বন্ধুত্বটা রয়েছে। এবং ওরা দুজনেই প্রচন্ড ব্যস্ত এবং সেই সময়টুকুন ওরা বের করে এই ডিসকাশন এর জন্য রেখেছে। তার জন্য শুরুতেই ওদেরকে অনেক, অনেক ধন্যবাদ। তো বেশি সময় নষ্ট না করে আমরা যেমনটা বলেছিলাম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্রোলিং আর ট্রমা। ট্রোলিং অ্যান্ড ট্রমা। তো এই নিয়ে আমরা বিশদে আলোচনা করব। এই ট্রোলিং আমাদের মানসিক স্বাস্থ্যকে কিভাবে তার প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্যের উপর, শারীরিক স্বাস্থ্যের উপর এবং ওভারঅল একটা ওয়েল বিং এর উপর। এবং এই যারা ট্রোলড হচ্ছে এবং যারা ট্রোল করছে, এই দুজনের যে একটা মানসিকতার ফারাক বা যারা ট্রোল করছে স্পেশালি তাদের যে একটা মানসিকতার যে একটা মানে কোন দৃষ্টিভঙ্গি থেকে, কোন মানসিকতার জায়গা থেকে বা কোন জীবনের কোন সিচুয়েশন এ দাঁড়িয়ে কি পরিস্থিতি তাদেরকে বাধ্য করছে এই ট্রোলিং করতে, সেটা জানার চেষ্টা করব এবং একটা পথ খোঁজার চেষ্টা করব। এটুকুনি আশা করতে পারি। আ তো শুরুতেই আমি অঙ্গিরাকে বলব। অঙ্গিরার কাছ থেকে আমার ১ম প্রশ্ন আমি জানতে চাইবো যে, অঙ্গিরা আচ্ছা এই যে আমরা বলি যে ট্রোলিং, এইটা কি আমরা অনেক সময় বলি এই তো মজা করছি, হুম, একটু আনন্দ করছি, তাতে কি হয়েছে? বা কখনো, কখনো এটাকে একটা বিশেষ নাম আছে যে রোস্টিং করছি হুম। এবং আ এটা একটা নাম দিয়ে থাকি। তো এই যে ট্রোলিং করা, এটা কি শুধুই মজা? নাকি এটা একটা মানসিক নির্যাতনের একটা যে রূপ আমরা বলতে পারি সেটা? আমার যেটা মনে হয় ট্রোলিং তখনই মজা থাকে যখন সেটা দুপক্ষের জন্যই আনন্দদায়ক। এক পক্ষ তাতে কষ্ট পাচ্ছে বা তার কোথাও না কোথাও সেটা গিয়ে আঘাত করছে। আর আরেক পক্ষর কাছে সেটা মজা, সেটা তখন আর ট্রোলিংটা তখন মজার থাকে না। বেশিরভাগ সময় আমরা যা দেখি আমাদের আশেপাশে ট্রোলিংটা করা হয় কাউকে অপমান করার উদ্দেশ্যে। কাউকে ভালো লাগানোর উদ্দেশ্যে নয়। এবং কাউকে ছোট করা, অপমান করা, অনলাইন ট্রোলিং স্পেশালি কারণ একটা ফ্যাসাডের পেছনে থেকে কারণ কি আসল মানুষটাকে তো দেখা যাচ্ছে না একটা অ্যাকাউন্টের থ্রু দিয়ে এই জিনিসটা করা এটা কিন্তু ট্রোলিং নাম দিয়ে করা হয়। তো এইটা কখনোই মজা হতে পারে না। এবং আজকাল ভেরি রিসেন্টলি যেটা হচ্ছে ট্রোলিংটা বুলিং এ পরিণত হচ্ছে। ট্রোলিং থেকে বুলিং এর দিকে যাচ্ছে। তো স্পষ্টভাবে মানসিক নির্যাতন যদি ট্রোলিং এর রূপ নেয় তাহলে সেটাকে আর মজার জায়গায় ফেলা যায় না। একদমই। মানে মানে সবসময় যে আমরা যেটাকে বলার চেষ্টা করছি যে এটা ট্রোলিং মানেই মজা। বাট সেটা যখন একটা নির্দিষ্ট তার একটা সীমা লঙ্ঘন করে যাচ্ছে একদম। এবং এইটা তখন আমরা মানে কিন্তু আর মজার পর্যায়ে সেটা থাকছে না। এটাই তুই বলতে চাইছিস হয়তো। অবশ্যই। কারণ আমি যাকে ট্রোল করছি
তার যদি সেটা ভালো না লাগে মজা কি করে? একদম। আচ্ছা, তো এই প্রশ্নের রেশ ধরে আমি অঙ্কিতার কাছে আসবো। অঙ্কিতা, আচ্ছা, এই যে কোন একটা মানুষ বারবার ট্রোলড হচ্ছে, এই ট্রোলড হওয়ার ফলে তার যে একটা আত্মবিশ্বাসে তো একটা বড়সড় একটা ঘাটতি চলে আসছে। হ্যাঁ, তো কিরকম আত্মবিশ্বাসে তার ঘাটতি হতে পারে, বা মানে কোথায় তার, মানে তার সেই যে সেলফ কনফিডেন্সের জায়গাটা কিভাবে তার মানে জায়গায় প্রভাব ফেলতে পারে, এই বিষয়টা নিয়ে তুই যদি একটু কিছু বলিস আমাদের। দেখ, ইনিশিয়ালি যেটা হয় যে ট্রোল যখন করা হচ্ছে, প্রথমেই তো একটা ইমোশনাল বা সাইকোলজিক্যাল ডিস্ট্রেসের জায়গা তৈরি হচ্ছে। মিউট শোনা যাচ্ছে? একদম, একদম। হুম। আচ্ছা। তো একটা প্রথমেই তো ইমোশনাল বা সাইকোলজিক্যাল ডিস্ট্রেসের জায়গা তৈরি হচ্ছে। তো যখন মানে সেই স্ট্রেসটাই ধর, ইনিশিয়ালি আমরা যে কোনো কিছুই যখন নেগেটিভ একটা রিয়াকশন বল বা নেগেটিভ কিছু আসছে, আমরা সেটা ইনিশিয়ালি কিন্তু নিজেদের মতো করে কোপ করার চেষ্টা করি। কিন্তু অনেক সময় হয় যখন সেটা মানে ট্রোলিং যেটা অঙ্গিরা বললো, ওটা তো শুধুমাত্র মজা করার জন্য কেউ করছে না, ওটা একটা কাউকে আঘাত দেওয়ার জন্যই করা হচ্ছে ডেলিবারেটলি। সেটা যখন করা হচ্ছে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই এখন সোশ্যাল মিডিয়ায়, যে ট্রোলটা না পার্সোনাল অ্যাটাকের জায়গায় চলে যায়। খুব পার্সোনালি সেই মানুষটাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, এবং এই যে একটা সেই যে আক্রমণ করা, এটা তো একটা স্ট্রং নেগেটিভ অ্যাকশন, মানে প্রচন্ড নেগেটিভ একটা ইন্টেন্সে আসছে একটা অ্যাকশন। তো ইনিশিয়ালি যেটা সেইখান থেকে হয়, একটা একটা অ্যাংজাইটি মানে তৈরি হয়, একটা অ্যাংশাসনেস আমাদের মধ্যে প্রথম আসে, যে আহ, ট্রোলটা কোনো একজন কেউ করছে না, একটা মাস মানে একটা মেজর পপুলেশন কিন্তু ট্রোল করতে শুরু করছে। হুম, হুম, হুম। তখন সেই জায়গাটা কি হচ্ছে, একটা শোনা যাচ্ছে, বল। সেন্স অফ আইসোলেশনের জায়গা তৈরি হচ্ছে সেই জায়গা থেকে। এবং সেটা যখন আসছে যে আমি একটা রিজেক্টেড ফিল করছি, আমি আইসোলেটেড ফিল করছি, সেইখান থেকে নিজের ওপর আস্থাটা সবার প্রথম হারিয়ে ফেলছি আমরা, যে আমি যেটা বলছি ঠিক বলছি, আমার কি এটা বলা উচিত, আমার কি এটা করা উচিত হলো, আমি কি এটা পোস্ট করে ভুল করলাম। তো এই যে সেলফ ডাউট, এই সেলফ ডাউটটা যখন আসছে, এই সেলফ ডাউটটাই কিন্তু আমাদেরকে আস্তে আস্তে একটু একটু করে আহ কনফিডেন্সের মানে কনফিডেন্সের জায়গাটায় একটা ঘা দিচ্ছে, এবং সেখান থেকে একটা ল্যাক অফ কনফিডেন্স দেখা যাচ্ছে। এবং আলটিমেটলি কি হচ্ছে, এই সবটা মিলিয়ে আমরা একটা প্রথমে একটা উইথড্রওয়াল টেন্ডেন্সি আসছে, যে আমরা সবকিছু থেকে গুটিয়ে নিচ্ছি নিজেকে, এবং সেটা যখন চরম পর্যায়ে পৌঁছচ্ছে তার থেকে একটা ডিপ্রেশনও আসছে। তো এবং আমরা জানি এই যে অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন এতক্ষণ ধরে যেগুলো বললাম, এই প্রত্যেকটা ফিচার্সে কিন্তু আমাদেরকে আলটিমেটলি মানে আমাদের কনফিডেন্সের জায়গাটায় ভীষণ রকম ভাবে আহ আফেক্টেড করে, মানে আমরা আফেক্টেড হই। তো এটাই তো, সেলফ কনফিডেন্সটা তো হয়। হুম। এই যে অঙ্কিতা যেই লাস্টে যেই কথাটা বললো, যে এখান থেকে যে একটা আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের এই যে কনসেপ্ট গুলোর কথা বললো, তো এই এই জায়গায় আমি আসবো। তার আগে আমার অঙ্গিরাকে একটা প্রশ্ন করার আছে, যে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি, যে আমরা শুনতে পারি বিভিন্ন খবরের মাধ্যমে বা নিউজ চ্যানেলের মাধ্যমে, মানে নিউজ পেপারের মাধ্যমে, সেটা হচ্ছে এই যে দেখতে পারি যে এই যে বিভিন্ন জায়গায় যে একটা আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়া, এবং সেটা আমরা অনেক সময় তার কারণ হিসেবে দেখতে পাচ্ছি যে এই ট্রোলিং তার বড়সড় রকমের কারণ। তো সত্যি কি ট্রোলিং এই আত্মহত্যার যে আমাদের একটা ঝুঁকি বা প্রবণতাটা, এইটা কি বাড়িয়ে দেয়? হ্যাঁ, অঙ্কিতা। একবার রিপিট কর কোয়েশ্চেনটা। আচ্ছা, আমি বলছি যে মানে ধর এই যে
অঙ্কিতার যে কথাটার মানে এই কথাটার শেষে যেটা অঙ্কিতা বলছিল যে অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং কি স্ট্রেসের যে কথাগুলো ও যে লিঙ্ক করলো এই ট্রোলিং এর সাথে, তো সেখান থেকে আমি সেই জায়গায় আসবো, কিন্তু তার আগে আমি তোর কাছে যেটা জানতে চাইছি সেটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই যে এই যে আত্মহত্যার একটা খবর বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে বা নিউজ পেপারের মাধ্যমে, যে তার একটা মেন রিজন বলা হচ্ছে অনেক সময় যে ট্রোলিং এর ফলে কোনো একটা মানুষ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। তো সত্যি সত্যি কি এই ট্রোলিং আত্মহত্যার প্রবণতা বা ঝুঁকিটাকে বাড়িয়ে দেয়? আচ্ছা, তো এই যে আত্মহত্যার প্রবণতা, আত্মহত্যা মানুষ কখন করে? যখন তার কাছে ওটাই লাস্ট রিসর্ট হয়, তাই তো? কিন্তু এই আত্মহত্যার ঝুঁকিটা বেড়ে যায় যদি অলরেডি তাদের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন বা স্ট্রেস রিলেটেড ইস্যু যদি খুব মানে হাই ইন্টেন্সিটিতে, যেগুলো অঙ্কিতা বলছিল, সেই জিনিসগুলো অলরেডি থাকে। এটাকে আমরা আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিতে প্রিডিসপোজিশন বলি। মানে অলরেডি মানুষটা এর মধ্যে দিয়ে যাচ্ছে বা তার মধ্যে রয়েছে জিনিসগুলো, তখন এই একটা ট্রোলিং ট্রিগারের কাজ করতে পারে এবং এর মাধ্যমে ট্রিগার হয়ে তার পরের পথটা সে হয়তো আত্মহননের পথ বেছে নিল, সেইটা একরকম। কিন্তু ডাইরেক্টলি যদি শুধু ট্রোলিং দেখি, ওটা হয়তো পুরো সুইসাইডের দিকে যায় না, রাদার অলরেডি হয়তো একটা মানুষ কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, এটা জাস্ট একটা অ্যাডেড ট্রিগার হয়ে গেল যেটা মোর স্ট্রেস ক্রিয়েট করছে এবং তারপরে জিনিসটা ওই পথে যাচ্ছে। তো আত্মহত্যার অনেক কারণ হয়, কোনো সিঙ্গুলার কারণ হয় না, আমাদের খুব ভালোভাবে বুঝে দেখতে হবে। কিন্তু অবশ্যই অনলাইনে যখন ট্রোল করা হচ্ছে, আমরা তো জানি না কে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, কার জীবনে কি চলছে, তাই এই জন্য সবাইকে ভীষণই মাইন্ডফুলি বিহেভ করা উচিত। একদমই মানে মানে অঙ্গিরের কথা আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে মানে কোনো একটা সিঙ্গেল কারণ মানে হতে পারে না, মানে যেমন ট্রোলিংটা, কিন্তু এটা আমাদের প্রবণতাটা বা ঝুঁকিটাকে বাড়িয়ে দেয়। মানে অবশ্যই আগে থেকে হয়তো মানুষটার মধ্যে কিছু না কিছু সমস্যা চলছিল, ফলত ওই একটাই ট্রিগারিং পয়েন্ট কাজ করলো এবং তার ফলে সে হয়তো এই ধরনের সিদ্ধান্তে আসতে শুরু করলো আর কি। একদম। এটাই হচ্ছে মেন। আচ্ছা অঙ্গিরা, এরপরে তোর এই কথার রেস ধরেই তোর কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে যারা ট্রোলড হচ্ছে, আমরা তাদের মানসিক অবস্থার কথা বা তারা কি ধরনের সমস্যার মধ্যে পড়তে পারে সেটা আমরা বোঝার চেষ্টা করলাম। বা যারা ট্রোল করছে, মানে এটা তো একটা কিছু শ্রেণীর মানুষ তো নয়, এটা একটা বিরাট অংশের মানুষ। আমরা দেখতে পাই যে আমাদের হাতের কাছে ওই ফোন রয়েছে, আমরা মানে এরকম দেখতে পাই যে একটা কেউ কিছু পোস্ট করলো, হয়তো তার সাথে তার কোনো ব্যক্তিগত সম্পর্কই নেই, কিন্তু সে গিয়ে সেখানে একটা কমেন্ট করে দিল, সে একটা কিছু মানে এমন কিছু কথা লিখে দিল আহ, যেটা থেকে একটা মানুষ তারপরের রেস ধরে পরপর পরপর তারপরে কথা আসতে শুরু করলো, এরকম তো দেখতে পাচ্ছি। তো এই যে যারা ট্রোল করছে, তাদের তাদের কি ধরনের তারা মানসিক সমস্যা বলবো না, একটা তো এটা প্রবণতা এটা, কিন্তু এই প্রবণতা থেকে তাদের মধ্যে কিছু একটা মানসিক সমস্যা শুরু হতেই পারে, আমরা ধরে নিতেই পারি। হতে পারে বা হয়তো অলরেডি তারাও কিছু করেছে। শোন, জিনিসটা যেটা হয়, যারা ট্রোল করছে, আমি শুরুতে একটা শব্দ ইউজ করেছিলাম যে বুলিং, রাইট? তো এটা আমাদের আছেই মানে পড়াশোনায়, যে যারা বুলি করে তারা তখনই বুলি করে বিকজ তারাও কোনোদিনও বুলি হয়েছে বা তারাও কোনো না কোনো কারণবশত হীনমন্যতায় ভুগছে বা তাদের নিজেদের কোনো রকম মানসিক চাপ বা কোনো একটা জায়গায় নিজের কে প্রকাশ করতে পারছে না বলে ওই রাগগুলো জমছে। তো এবার ডিসপ্লেসমেন্ট আমরা সবাই জানি, কার ওপরে ওগুলোকে আমরা ঝেড়ে দেবো। অনলাইনে এটা খুব ইজি হয়ে যায়। তুই ধরে নে তোর খারাপ লাগলো অন্য কোথাও, তুই আমাকে এসে বললি মুখের ওপরে, হয়তো আমিও দুটো ঘুরিয়ে কথা বলবো, সেটা একটা তখন বচসার জায়গায় যাবে। কিন্তু অনলাইনে একটা মানুষ যখন এগুলো লিখছে, তখন তো সে আর উল্টো কোনো কথা বা কোনো প্রতিবাদ কিছু পাচ্ছে না, সে বলে দিয়ে শান্ত হচ্ছে। তো এইটা কি করছে, সে তার নিজের খারাপ লাগার জায়গা হোক, নিজের ইনফিরিয়রিটি কমপ্লেক্স হোক বা
আরো বিভিন্ন সমস্যা হতে পারে কোথাও, বা তার কথা কোথাও শোনা হয় না, তাকে হয়তো ইগনোর করা হয় তার কাজের জায়গায়, তার বাড়িতে, তো সে কোথাও একটা, সে চায় তার ভয়েসটা কেউ শুনুক, মানে দ্যাট পার্সন ওয়ান্টস টু বি হার্ড। এবার এই কোথায় হবে সেটা? চাইলে এটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে একটা মানুষও কমেন্ট করতে পারে, কিন্তু রাগের মাথায় ইমোশনকে কন্ট্রোল করতে না পারলে হয় না, তাই কিছু একটা লিখে দিলাম যে এ খারাপ, এরকম একটা বা কিছু একটা সার্কাস্টিক্যালি লিখলাম, যাতে মানে খারাপটা খারাপ ভাবে এলো না, কিন্তু অন্যভাবে ঘাটা করা গেল। এইটাই তো রিজন। কারণ কি, কারোর তো এরম নয় যে আমি আজকে সবাইকে ট্রোল করব, এরম করে তো কেউ বসে না। কিছু না কিছু কোথাও একটা কিছু লুকিয়ে আছে যার ভেতর থেকে এই রাগটা উঠে আসছে, এবং এটা যদি একটু ভেতরটা খুঁড়ে দেখা যায়, কিছু একটা অ্যাসোসিয়েশন পাওয়া যাবে, যে সে হয়তো মেয়েদের প্রতি কিছু লিখলো, তার মানে কিছু নিশ্চয়ই হয়েছে। সে কোনো প্যারেন্টাল কোনো কিছু ইয়েতে লিখলো, পোস্টে বা কিছু, নিশ্চয়ই তার মানে বাবা মায়ের সাথে সম্পর্কে কোনো সমস্যা হচ্ছে, কিছু না কিছু তো এটার একটা অরিজিন আছে। এমনি এমনি কোনো জিনিসই হয় না, এটা আমরা অলরেডি জানি। একদমই, মানে এটা খুব ইম্পর্টেন্ট কথা বললো অঙ্গিরা দুটো। একটা তো বললো সেটা হচ্ছে মানে এই যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা যে একটা আমাদের ভাব প্রকাশ করছি, সেখানে হয়তো দুজন মানুষের সাথে হয়তো সেখানে যদি সামনাসামনি কথা হতো, সেটা একটা বচসার জায়গা তৈরি হতো, এবং সেটা সোশ্যাল মিডিয়াতে যখন করছি সেখানে কোনো বচসার জায়গা নেই। অনেক ক্ষেত্রে আমরা আমাদের নামটাকে উজ্জ্বল রেখেও আমরা সেখানে আমরা কমেন্ট করছি, সেটা একটা হচ্ছে। এবং দ্বিতীয় যে কথাটা বললো অঙ্গিরা, সেটা হচ্ছে মানে কোনো কিছুই তো আমরা এমনি এমনি করি না, তার পেছনে অনেক কারণ থাকে। সেই কারণটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি, তাহলে দেখবো সেই মানুষটার ব্যক্তিগত জীবনে কোনো না কোনো এই ধরনের সমস্যা রয়ে গেছে বা রয়েছে, এবং সেখান থেকে ওই একটা তারা একটা হিল হিসেবে এই 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 পথটাকে তারা বেছে নিচ্ছে আর কি। মানে এটা একদম একটা ওয়ে আউট বলা যায়। একদম তো ওয়ে আউটটা বিভিন্ন ভাবে হতে পারে। এটা ম্যালঅ্যাডাপটিভ ওয়ে আউট, যার জন্যই আমরা বলি থেরাপিতে আসুন, সো দ্যাট আপনার ওই অসুবিধাটা না হয়। একদম। আহ এইবার আমি, মানে অঙ্কিতার কাছে জানতে চাইবো, অঙ্কিতা আচ্ছা এই যে যারা ট্রোলিং করছে, তো এই জিনিসটা কি কোথাও কি আমাদের সহানুভূতি, এটা কি তোর মনে হয় এরকম যে আমাদের সহানুভূতি কি কমিয়ে দিচ্ছে, মানে সমাজের প্রতি, মানুষের প্রতি? এটা তোর কি মনে হয়? দেখ, ট্রোলিং, আমি শুরুতেই যেটা বলবো, ট্রোলিং যেমন সহানুভূতি কমাচ্ছে, এটা নিয়ে কোনো ডাউটের জায়গাই নেই। আবার উল্টোটাও, কিন্তু আমাদের সহানুভূতিটা কমে যাচ্ছে বলে, মানে সহনশীলতাটা কমে যাচ্ছে বলেই কিন্তু আমরা ট্রোলটাও করতে ছুটছি। ঠিক আছে, এক তো ধর অঙ্গিরা যে জায়গাটা বললো একদম ক্লিয়ার করেছে, এই যে আমরা যেটা আমাদের টার্মিনোলজিতে বলি ডিফেন্স মেকানিজম এর অনেক ধরন থাকে, তার মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট, সেটা তো হচ্ছেই যে আমার রাগটা ধর আছে তোর ওপর, কিন্তু তুই আমার কোনো অথরিটি ফিগার, আমি তোকে বলতে পারছি না, তো আমি একটা আননোন ব্যক্তিকে গিয়ে বলে দিচ্ছি। কারণ ফেসবুক বা যে কোনো ধর যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম গুলো, সেখানে কোনো একজন ব্যক্তিকে টার্গেট করাটা খুব ইজি। এবং তুই যেটা বললি যে নাম উৎস রেখে, অনেক সময় হচ্ছে এখানে তো তোর কোনো আইডেন্টিটি প্রুফ লাগছে না, তো প্রচুর প্রোফাইল খোলা হচ্ছে বা থাকছে যেগুলো একটা ফলস আইডেন্টিটিতে, তো আমি নিজের আইডেন্টিটিটা আমাকে রিভিলও করতে হচ্ছে না। তো এইগুলো তো একটা সেফ সাইট। এবার যে জায়গাটা আসছি, যে এখন যেটার কথায় বললাম, যে আমার ভীষণভাবে মনে হয় এটা ব্যক্তিগতভাবে, যে তুই যেটা বললি প্রশ্নটা, যে এগুলো সহনশীলতা কমিয়ে দিচ্ছে কিনা, সহানুভূতিটা কমিয়ে দিচ্ছে কিনা, আমার মনে হয় সেটা হচ্ছে তার থেকেও বেশি বোধহয় উল্টোটা, মানে সহনশীলতাটা কমে যাচ্ছে বলেই ট্রোল করছি। আমাদের নেচারের মধ্যে অনেক কিছু মানুষের দিক থাকে, যেমন এমপ্যাথেটিক হওয়া, এটাও একটা কিন্তু নেচারের মধ্যে পড়ে। এবার এমপ্যাথি আর সিম্প্যাথি, এই দুটো শব্দের মধ্যে তফাৎ আছে। আমি যদি সহজভাবে বলি, ধর একদম যাদের কোনো সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, কোনো ক্লিনিক্যাল টার্মিনোলজির সাথে যাদের কোনো আহ, একদমই জানাশোনা নেই, একদম সহজ ভাষায় সেটা হচ্ছে, এমপ্যাথেটিক হওয়া মানে ধর তোর একটা কোনো গাছ, শখের গাছ, জল না দেওয়ার কারণেই হোক, মানে জল কম বেশি হোক বা সার কম বেশিতে হোক,
সেটা মরে গেল। এবার আমি শুনে আমি সেটা ফিল করলাম, এই যে তোর গাছটা মরে গেছে তুই যখন আমায় বলছিস, আমি তোর সেই কষ্টটা তোর জায়গা থেকে ফিল করলাম, করে আমি নিজেও কষ্টটা পেয়ে তোকে সাপোর্ট দিচ্ছি। দ্যাট ইজ এমপ্যাথেটিক। এবার দেখ, সব সময় সেটা হওয়া সম্ভব নাও হতে পারে, কারণ আমরা আজকের ডেটে দাঁড়িয়ে যে লাইফস্টাইলটা আমরা লিড করি, আমরা প্রত্যেকে নিজেদের যত পার্সোনাল স্ট্রেস নিয়ে চলছি, তাতে সব সময় যে উল্টো দিকের মানুষটার আহ তার ইমোশনটা আমি সবসময় ফিল করব ভিতর থেকে, সেটা নাও হতে পারে। সেখানে আসছে ধর সিম্প্যাথেটিক হওয়া, অ্যাটলিস্ট আমি বিহেভিয়ারটা শো করতে পারি। এমপ্যাথেটিকটা যেটা ভিতর থেকে আসছে, খুব ইনেট একটা জায়গা। সিম্প্যাথেটিক থেকে আমার বিহেভিয়ারাল, আমি অ্যাটলিস্ট তোর পাশে দাঁড়িয়ে তোকে সাপোর্ট দিতে পারি যে হ্যাঁ সত্যি খুব খারাপ লাগার, তোর কষ্ট হওয়াটা স্বাভাবিক ইত্যাদি। কিন্তু এখন যেটা হচ্ছে মানুষের মধ্যে, এই ব্যাপারটাও কমে যাচ্ছে, মানে সিম্প্যাথি দেখানোর প্রবণতাটাও কমে যাচ্ছে। এবং যারা ট্রোল করছে তাদের অনেকের মধ্যে দেখা যেতে পারে কিছু, তো যেটা অঙ্গিরা বললো যে অন্য কিছু স্ট্রেস নিয়ে আমি রয়েছি, আমি সেটা ওইখানে প্রকাশ করছি অন্যভাবে। আরেকটা হতে পারে আমার পার্সোনালিটি ট্রেটটাই হয়তো স্যাডিস্ট, মানে একটা স্যাডিজম ট্রেট রয়েছে। এই স্যাডিস্ট ট্রেটটা যাদের হয় আমরা জানি তারা অন্যকে যন্ত্রণা বা কষ্ট পেতে দেখেই কিন্তু আনন্দ পায়, সুখ পায়। এটা একটা তাদের সেকেন্ডারি গেম, এটাও তাদের একটা প্লেজার গেনিং বিহেভিয়ার, যে আমি তোকে কষ্ট দিলাম, তুই যে কষ্ট পাচ্ছিস সেটাই আমার মজা হচ্ছে। একটা এই পার্সোনালিটি ট্রেট হতে পারে। একটা হতে পারে নার্সিস্ট, যে আমি সেলফ লাভ ভালো, এবং আমরা নিজেরাই বলি যে সেলফ লাভ সেলফ কেয়ার আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। কিন্তু কোনো ভালো বা খারাপ কোনোটাই অতিরিক্ত তো হওয়াটা ঠিক নয়। এবার সেটা একটা লেভেল ক্রস করে গেল, তখন কি হচ্ছে আমার মধ্যে একটা সুপিরিয়রিটি তৈরি হচ্ছে। আমি সেরা, আমি যা জানছি আমি যা বুঝছি এটাই ঠিক, এর বাইরে কোনো কিছু ঠিক হতেই পারে না। এবং একটা গ্র্যান্ডিওস অ্যাটিটিউড। আরেকটা আসছে নিড ফর পাওয়ার, যেটাও অলরেডি অঙ্গিরা মেনশন করলো, যে আমি এই জায়গাটায় কে আমি ম্যানিপুলেট করতে পারি। এবার এই তিনটার কম্বিনেশন যে মানুষগুলোর মধ্যে মিশে যাচ্ছে, সেটা একটা ডেঞ্জারাস কম্বিনেশন। আমরা জানি যে স্যাডিস্ট, নার্সিসিজম আর নিড ফর পাওয়ার। এবার এরা কি করছে, এরা কিন্তু একটা অপরচুনিটি পেয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া আমাদের প্রত্যেকের একটা বিশাল বড় ডিপেন্ডেন্সির জায়গা তৈরি হয়েছে, তো একটা ওই পাওয়ার সিকিং বিহেভিয়ার, হ্যাঁ, এবং একটা মরাল ডিসএঙ্গেজমেন্ট তৈরি করছে, পাওয়ার সিকিং বিহেভিয়ার তৈরি করছে। করে যেটা হচ্ছে কি, একটা বেশ বড় সংখ্যক মাসকে তারা প্রভাবিত করছে। সেই মাসটার আবার নেচার কেমন, তারা হচ্ছে সবসময় অ্যাফেকশন চাইছে, অ্যাফিলিয়েটেড হতে চাইছে। তাদের নিজেদের সেলফ ভ্যালিডেশনের জায়গাটা তৈরি হচ্ছে অন্য কে কি আমায় বললো। ধর আমাকে এখন তোরা দুজন মিলে বলছিস যে তুমি তো একদম মানে ওয়ার্থলেস, আমি ভেবে ফেললাম আমি ওয়ার্থলেস। আমি সেলফ অ্যানালাইজ করে দেখলামও না যে আমি সত্যি ওয়ার্থলেস, আমার কি সত্যি এই স্কিলটা নেই, বা সেটা আমি আর ভাবছি না। আমাকে তোদের কাছে ভালো হতে হবে। তো সেই পপুলেশনটা কি করছে, যে দেখছে মাস একটা মেজর পপুলেশন তারা এই ব্যক্তিটিকে আক্রমণ করছে বা এটা নিয়ে ট্রোল করছে, তাহলে আমি যদি না করি তাহলে আমি বোধহয় আইসোলেটেড হয়ে যাব। ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। তো আমি লোনলি হয়ে যেতে পারি, ওই জন্য আমি হয়তো আদেও মানে ট্রোল করাটাকে সমর্থন করছি না, বা সেই মানুষটার ওপর হয়তো ব্যক্তিগতভাবে আমার কোনো রাগ আসছেও না, কিন্তু আমাকে নিজেকে মানে নিজের একটা অ্যাফেকশনের জায়গা তৈরি করতে হবে। তো আমি ওই জন্য ওই ব্যক্তিটিকে, আমিও সবার সাথে ভিড়ে মিশে দু চারটে খারাপ কথা বলে দিলাম। এইগুলো হচ্ছে। হ্যাঁ, মানে খুব খুব সুন্দরভাবে অঙ্কিতা মানে দুটো দিক আমাদের সামনে তুলে ধরলো। একটা হচ্ছে যে কথাটাও বললো যে যে ওই স্যাডিস্টিক অ্যান্ড নার্সিসিস্ট অ্যান্ড নিড ফর পাওয়ার, এই যে ট্রেটের তিনটের কথা বললো, এবং সেটা যদি কোনো মানুষের মধ্যে আহ, একটা একসাথে মানে ঘিরে ধরে তাকে, তাহলে যেটা দাঁড়াবে, এবং অপরদিকে
ওই নিড ফর অ্যাফিলিয়েশন যাদের মধ্যে থাকবে, অর্থাৎ কে কি বলছে, অর্থাৎ আমি সাথে সাথে সেটাতে একটা মানে কি বলবো মানে একটা affected হচ্ছি সেই বিষয়টাতে। এই যে দুটো বিষয়ের কথা অঙ্কিতা তুলে ধরলো এবং খুব সুন্দরভাবে তুলে ধরলো আমাদের সামনে। তো মানে আমরা নতুনভাবে অনেক কিছু বুঝতে পারলাম এবং হয়তো কিছুটা হয়তো বোঝার চেষ্টা করলাম, এবং তারপরে মানে এই যে আমাদের কোথায় একটা মানে এই মানে গোড়ায় কোন জায়গাটা আমাদের আ সমস্যা তৈরি করতে পারে, এই জিনিসটা অঙ্কিতা খুব সুন্দরভাবে তুলে ধরলো। তো অঙ্কিতা আর অঙ্গিরা দুজনকেই বলছি আমাদের দুটো প্রশ্ন রয়েছে। তো আমরা যদি দুটো প্রশ্নকে একটু নিয়ে নিই মানে এই আমাদের আলোচনার মাঝে, তারপরে আবার শুরু করতে পারি। একজন কমেন্ট করেছে যে কুশল চক্রবর্তী। উনি বলছেন যে আমাদের যে চিরাচরিত ভয়ের যে স্বপ্নগুলো আমরা দেখি, যেমন পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার হলে সময় নেই বা কোথাও চলে গিয়েছি। কিন্তু পোশাকের পোশাক পরতে ভুলে গিয়েছি। বন্ধুরা হাসছে। এর ব্যাখ্যাটা কি? আমি যদি আবার বলি প্রশ্নটা, উনি বলছেন যে আমাদের চিরাচরিত ভয়ের যে স্বপ্নগুলো আমরা দেখি, যেমন হচ্ছে আমরা পরীক্ষা দিচ্ছি পরীক্ষার হলে, কিন্তু সময় নেই, আর হাতে সময় নেই। বা আমরা কোথাও চলে গেছি কিন্তু পোশাক পরতে ভুলে গেছি। বন্ধুরা হাসছে। এর যে ব্যাখ্যা, এটা কি? এটার সাথে কি কোনোভাবে ট্রোলিং এর কিছু যোগ আছে, বা ট্রমার তো একটা রয়েইছে। বাট কোথাও কি হুম ট্রোলিং এর কিছু আছে? তোর কি মনে হয় অঙ্কিতা? দেখ, এটা তো ভীষণ রকম ভাবে ড্রিম ইন্টারপ্রিটেশন বা ড্রিম অ্যানালিসিসের জায়গায় চলে যাবে। মানে সেটা হয়তো আজকে আমাদের আলোচনার বিষয় না, ট্রমা অবশ্যই। তবে স্বপ্ন তো আমরা যেটা দেখি সেটা সবসময়, কিছু কিছু স্বপ্ন দেখি যেটা খুব ডিরেক্ট, যা আমাদের এই মুহূর্তে জীবনে ঘটছে সেটার একটা রেশ ধরে আমি সেইটাই স্বপ্নটা দেখলাম। আর অনেক ক্ষেত্রে হয় যেটা উনি বলেছেন, যে অনেক সময় হয় যে আহ কিছু একটা নিয়ে আমাদের ভিতরে অ্যাংজাইটি চলছে, এবং এটা বলতে গেলে তো আমাদের এখন সাইকো ডায়নামিক নিয়ে কথা বলতে হবে, তো অতটা ডিটেলসে বলছি না। জাস্ট খুব সংক্ষেপে বলতে পারি যে ওই জিনিসটা হয় অনেক সময়, যে আমার ভিতরে যদি কোনো কারণে এক্সপোজড হয়ে যাওয়ার ভয় থাকে, ভয় লুকিয়ে থাকে। এই যে উনি বলছেন যে পোশাক পরতে ভুলে যাচ্ছি, তো আমার কোনো পোশাক পরতে ভুলে যাওয়াটা, এটা কিন্তু এক্ষেত্রে একটা, আমরা যেটা বলি না যে রূপক, মানে একটা, ওটা রূপক, ওটার মানে কিন্তু আমি সত্যি সত্যি আনড্রেসড অবস্থায় বেরোনোর ভয় সেটা নয়। আমার এমন কিছু মানে জীবনের কিছু তথ্য আছে যেটা আমি কাউকে দিতে চাই না, সেটা নিয়ে আমি যথেষ্ট স্ট্রেসড, সেটা স্বপ্নে হয়তো ওরকম ভাবে আসছে। আর পরীক্ষার যেটা, সেটা হয়তো কম বেশি আমরা সবাই স্টুডেন্ট লাইফে দেখে থাকি, যে সময় চলে যাচ্ছে, লিখতে পারছি না, পেনের কালি ফুরিয়ে গেছে, বা পরীক্ষায় যা কোশ্চেন এসছে কিচ্ছু পড়া নেই। এগুলো তো জাস্ট ন্যাচারাল অ্যাংজাইটি থেকে আসে, এটা একটা অ্যাংজাইটি ড্রিম। বাকিটা তো ডিটেলস, এটার অনেক অন্যরকম এক্সপ্লানেশন হয়। একদমই। মানে অঙ্কিতা যতটা অ্যান্সার দিয়েছে, আমরা বাকি অ্যান্সারটা আমরা পরবর্তী আলোচনা যখন আমরা ড্রিম নিয়ে করব, ড্রিম ইন্টারপ্রিটেশন নিয়ে করব, তখনকার জন্য তোলা থাকলো। আ দ্বিতীয় একটা প্রশ্ন রয়েছে যে যেভাবে সুমিত মিত্র তিনি কমেন্ট করেছেন, যেভাবে কথাটা বলল অতটা সহজ না। অনলাইন অনলাইনে অনেক কমেন্ট করা হয় যেটা পুরোপুরি মোটিভেটেড। বিশেষ করে রাজনীতি বা ধর্মের সমর্থক গোষ্ঠী বা মানুষের প্রতিনিধি যারা। বিরোধী পক্ষকে চরম কিছু বলাটা এক্ষেত্রে উদ্দেশ্যমূলক। উনি বলছেন আরকি। এক্ষেত্রে আমার মনে হয় যে মানে হ্যাঁ, কিছু ক্ষেত্রে, বাট এই যে আমি কোনো একটা ব ধর্মের সমর্থক বা কোনো একটা রাজনৈতিক দলের সমর্থক, এটা তো পুরোপুরি আমার একটা মতামত রয়েছে। কিন্তু তারপরে গিয়ে যখন তার বাইরে গিয়ে যখন আমি অন্য মানুষটার ধর্মকে, অন্য মানুষটার রাজনৈতিক মতামতকে গিয়ে আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অ্যাটাক করছি, অবশ্যই সেটা উদ্দেশ্যমূলক, অবশ্যই। কিন্তু আ কিছু, কিছু ক্ষেত্রে আমরা ওই যেটা অঙ্কিতা বলল যে আমরা কিভাবে অন্য মানুষেরা রিঅ্যাক্ট করছে, আমার গোত্রীয় যারা রয়েছে সেই গ্রুপের মধ্যে, তারা যেরকমভাবে রিঅ্যাক্ট করছে, আ আমার মনে হয় যে তখন যে আমি যদি সেইরকমভাবে রিঅ্যাক্ট না করি, তাহলে হয়তো আমি ওই যে একটা গ্রুপ থেকে বিচ্যুত হয়ে যাব। বা কোথাও গিয়ে আমার অস্তিত্বের মধ্যে সেখানে একটা সংকট দেখা দিচ্ছে। সেক্ষেত্রে অনেক সময় হতে পারে মানে অ্যাকচুয়ালি সাইকোলজিতে তো কোনো কিছুই মানে আমরা বলে দিতে পারি না যে এটাই তার মূল কারণ। আমরা কিছু
মানে কনসেপ্ট খুঁজে বেড়াই এবং সেখান থেকে আমরা কিছু তার কি হতে পারে সেটাকে ধরে আমরা এগোনোর চেষ্টা করি। মানে এমন নয় যে এটা অঙ্কের মতো এটা স্বতঃসিদ্ধ, মানে এটাই হচ্ছে একদম প্রমাণিত তথ্য। সেরকম তো কিছু হয় না, বাট আমরা ওই আর কি যেখান থেকে আমরা যা যা পাচ্ছি। আমি একটু একদম একদম অঙ্কিতা, হ্যাঁ হ্যাঁ, অঙ্গিরা। এটা হয় না, এটার কারণটা যেহেতু আমাদের অডিয়েন্স, জেনারেল অডিয়েন্স আর সাইকোলজিতে ট্রেন্ড নন, এটা হয় না মানে এটা নয় যে আমরা আন্দাজে তীর মারি, ঠিক আছে? হয় না, তার কারণ হচ্ছে আমাদের শেখানো আছে এভরি ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট, হুইচ ইজ ট্রু। প্রত্যেকটা মানুষ আলাদা, তার ব্রেন আলাদা, তার ভাবনা আলাদা। ওই জন্য আমাদের পুরো কেসটা জেনে তারপর কোনো কনক্লুশনে উপনীত হতে হয়। তাই হয় নার কারণ এটা হচ্ছে প্রত্যেকটা ঋজুব্রত একটু মিউট কর, ইকো হচ্ছে। আচ্ছা হ্যাঁ, ওটা ওইভাবে মানে ওটাই আবার আসছে জন্য। তাই যেহেতু প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের ভাবনা আলাদা, তাদের ছোট থেকে বড় হওয়া আলাদা, তাদের জীবন যাপন আলাদা, মানে প্রত্যেকটা ছোট জিনিস যদি সেইভাবে দেখা যায় আলাদা, ওই জন্য কে কিভাবে বিহেভ করছে সেটাও কমপ্লিটলি ডিফারেন্ট হয়। এই জন্যেই আমরা এইভাবে কোনো জেনারেলাইজড ওয়েতে বলতে পারি না যে হ্যাঁ সবার ক্ষেত্রে এটা সমান হবে, যতক্ষণ না পুরো ভেতরটা এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা পুরো মানুষটার জানছি। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে মানে তোদের কিছু মানে বক্তব্য রয়েছে? মানে আমি আবার প্রশ্নটা বলছি, যদি কিছু তোদের বক্তব্য থাকে এই নিয়ে, যে যেভাবে কথাটা বললো অতটা আচ্ছা, অনলাইনে অনেক কমেন্ট করা হয় যেটা পুরোপুরি মোটিভেটেড, বিশেষ করে রাজনীতি বা ধর্মের সমর্থক গোষ্ঠী বা মানুষের প্রতিনিধি যারা। বিরোধী পক্ষকে চরম কিছু বলাটা এক্ষেত্রে উদ্দেশ্যমূলক। এই নিয়ে তোর যদি কিছু বলার থাকে, মানে উনি খুব মানে যেটা বলতে চাইছেন, মানে অবশ্যই তুই বুঝতে পেরেছিস নিশ্চয়ই, তো এই নিয়ে যদি তোদের কিছু বলার থাকে। দেখ, অঙ্গিরা যেটা বললো এক্ষেত্রে একটা যেটা লিখেছেন, উনি আমার খুবই চেনা কাকু। আহ, তো আহ, যেটা বলছেন যে উদ্দেশ্যমূলক, দেখ কিছু জিনিস আমি কিছু কন্টেন্ট বা কোনো ব্যক্তিগতভাবে সেটা কোনো যে কোনো মানুষ, সেটা ধর্ম হতে পারে, সেটা রাজনীতির ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে, যে কোনো কিছু আমি খুব কনসিয়াসলি সেই মানুষটাকে ডিসএগ্রি করছি, মানে সেই মানুষটার বিরোধিতা করতে চাইছি, এটুকুই যদি আমার উদ্দেশ্য হয় তাহলে কিন্তু আমি শুধু সেটুকুই তাকে বলবো, বা তার পরিপ্রেক্ষিতে তারও যে বক্তব্য থাকবে আমি সেটাও শুনবো। কারণ অঙ্গিরা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা বললো, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। আমাদের বোধহয় এই জিনিসটা এই প্রশ্নটা ছাড়াও ট্রোলিং এর ক্ষেত্রেও আসবে। তো আমি দুটোই কম্বাইন করে বলছি, সেটা হচ্ছে এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, আমি কাউকে ব্যক্তিগতভাবে তার বিরোধিতা করতেই পারি। ধর তোর আর আমার দুজনের দুটো আলাদা ওপিনিয়ন থাকতেই পারে, কিন্তু আমি বিরোধিতা করব, আমি কিন্তু বিরোধিতা করার কারণে তোকে কোণঠাসা করতে চাইবো না, বা তোকে ব্যক্তিগতভাবে ছোট করতে চাইবো না। আমি যদি এক্সাম্পল দিয়ে বলি যে তুই ধর একটি রাজনৈতিক দলকে সমর্থন করিস, আমি অন্য একটি রাজনৈতিক দলকে সমর্থন করি, তো খুব ন্যাচারালি আমি তোকে বিরোধিতা করব। তুই তুই যেই দলকে সমর্থন করিস তার সপক্ষে বলবি, আমি যেই দলকে সমর্থন করি আমি তার সপক্ষে বলবো। সেখানে গিয়ে হয়তো কখনোই আমরা আহ একজন আরেকজনকে সমর্থন করছি না, কন্টিনিউয়াসলি আমরা কাটাকুটি করেই চলেছি নিজেদের যুক্তির মধ্যে, কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে তোকে আক্রমণ করে, তোকে ছোট করে, তোকে মানে আহ একটা অস্বস্তির মধ্যে ফেলার চেষ্টা করব না। সেই উদ্দেশ্যমূলক কমেন্টটা কিন্তু আলাদা, আবার ট্রোল করা হচ্ছে যেটা, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। সেখানে ট্রোলিং এর জায়গাতে যেটা আসছে, এই যে অঙ্গিরা বললে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, আমরা প্রত্যেকেই সবসময় বলে থাকি, কারণ আমরা বোধহয় সাইকোলজিটা পড়া শুরু করেছিলাম যখন, তখন শুরুর দিকের দু তিনটা ক্লাসে আমাদের বলা হয়েছিল যে যে দু তিনটা কথা যতদিন সাইকোলজি পড়তে এসছি বলে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। যে আমরা কোনো মানুষ এক নই, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের থেকে আলাদা, এবং সেই আলাদা বা সেই অভিনবত্বর জায়গা থেকেই কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ ইউনিক। তুই আমি নোস, বা আমিও তোরা কেউ নই, এবং প্রত্যেকের আলাদা স্কিল আছে, প্রত্যেকের সমর্থন করার অধিকার রয়েছে। দেখ, এই জায়গাটা না আমরা কোথাও গিয়ে ভুলতে বসেছি, কিন্তু
এই যে মানে একটা কথাতেই বলে না, মানে আমরা বলি যে সরি, আমার শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। হ্যাঁ, 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 হ্যাঁ। আহ, তো আমাদের একটা কথা আছে যে ইউনিটি ইন ডাইভার্সিটি। এটা কিন্তু শুধুমাত্র সংবিধানে সাজিয়ে রাখার জন্য কোনো কথা না, বা আইন আমাদেরকে একটা লাঠি হাতে নিয়ে চোখ বড় বড় করে বলবে যে তোমাদেরকে এটা মানতেই হবে, তোমরা এদেশের নাগরিক বলে। শুধু সেটা কিন্তু না, এই ইউনিটি ইন ডাইভার্সিটি এটা কিন্তু আমাদের নেচারের মধ্যেও আছে। আছে বলেই আমরা পুরো এই অ্যানিমাল হ্যাবিটেটটা বা সবকিছু মানে একসাথে কোএক্সিস্ট করে যুগের পর যুগ ধরে পৃথিবীতে এত বিভিন্ন ধরনের প্রাণ রয়েছে। ইভেন শুধু প্রাণ কেন বলবো, ধর প্রাণের বাইরে গিয়েও যদি ন্যাচারাল জায়গা থেকে দেখি, সেক্ষেত্রেও তো ধর রেনবো, রামধনু, প্রত্যেকটা রং আছে, প্রত্যেকটা রঙের আলাদা আলাদা কালার আছে, ক্যারেক্টারাইজেশন আছে। তারা কিন্তু প্রত্যেকটা লাল আর নীল কিন্তু মিশে এক হয়ে যাচ্ছে না, কিন্তু তারা পারস্পরিক সহাবস্থান যেটা বলে সেটা কিন্তু করছে, কোএক্সিস্ট কিন্তু করছে। আমরা যেটা করছি মানে ভীষণভাবে জাজমেন্টাল হয়ে যাচ্ছি। মানে আমি যাকে সমর্থন করছি, সেটা ধর্ম হোক, সেটা রাজনীতি হোক, সেটা কোনো ফিল্ম স্টারের দিক থেকে, সেলিব্রিটি বা স্পোর্টস, আমি যেই দলকে সমর্থন করছি আমার আশেপাশে সব মানুষকে সেই দলকে সমর্থন করতে হবে। কিন্তু এটা তো সম্ভব না, তাহলে তো গোটা পৃথিবী জুড়ে একটাই পন্থা চলতো। বিভিন্ন যত রকমের মানুষ তাদের তত রকমের ওপিনিয়ন। এই যে অ্যাকসেপ্টেন্স, এই অ্যাকসেপ্টেন্সের জায়গাটা যতক্ষণ না আমরা তৈরি করতে পারছি, ততক্ষণ এই ট্রোলিংটাও কমবে না, বরং বাড়বে। এবং সুস্থভাবে সমাজে থাকা যেটা বলে, সেটাও খুব ডিফিকাল্ট হয়ে যাবে এবং হয়ে যাচ্ছে। মানে মানুষের মধ্যেই অ্যাকসেপ্টেন্স, অ্যাডাপ্টেবিলিটি এগুলো কমে যাচ্ছে বলেই কিন্তু এত সমস্যা দেখা দিচ্ছে, এটা আমার মনে হয়। একদমই, মানে আমার এরপরেই তোর কাছে প্রশ্ন ছিল যেটা, সেটা হচ্ছে মানে এই যে এই যে ট্রোল করা, এটা কি মানে এর ফলে আমাদের যে একটা যে কোট আনকোট ভদ্রভাবে মতভেদ প্রকাশ করা, এইটা কি কোথাও কি কমে যাচ্ছে? মানে আমরা যেই মতভেদটা মানে যেই মতামতটা আমাদের আহ, একটা ভদ্রমতো বা একটা মানুষের কোথাও গিয়ে সেই যে যে আঘাতটা পাচ্ছে একটা মানুষ ট্রোল করার ফলে, সেটা না করেও যে আমরা অন্যরকম ভাবে একটা মানুষের সাথে যে আমার যে একটা তার সাথে একটা যে মতভেদ রয়েছে, সেটা না করে আমরা কি হচ্ছে অনেক সময় তাকে একটা এমন প্রশ্ন করে ফেলছি বা এমন তাকে একটা তার সাথে অ্যাক্টিভিটি করে ফেলছি যেটা গিয়ে তাকে কিন্তু তার মানে তাকে কষ্ট দিচ্ছে। তো এই যে ভদ্রভাবে মতভেদ প্রকাশ করাটা, এটা কি কোথাও গিয়ে কমে যাচ্ছে? হ্যাঁ, কারণ ওই যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এই কনসেপ্টটা যতক্ষণ না আমরা অ্যাকসেপ্ট করতে পারছি, এটাকে যতক্ষণ আমরা ইগনোর করব, ততক্ষণ তো আমার সবসময় মনে হবে যে তুই, আমি যেটা বলছি তুই আমার স্টেটমেন্টটাকে এগ্রি করছিস না, মানে তুই আমার বিরোধিতা করছিস। তুই তো আমার মানে তুই ব্যক্তি আর আমি আলাদা ব্যক্তি, ব্যক্তি হিসাবে তো তুই আমার বিরোধিতা করছিস না। জাস্ট কোনো একটা ক্ষেত্রে তোর মতের সাথে আমার মতটা মিলছে না, সেটা হতেই পারে। এটা যে হতেই পারে, মানে এইটা অ্যাকসেপ্ট করার জায়গাটাই আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে। মানে আমরা ধরেই নিচ্ছি যে সবকিছু যেমনটা আমি চাইছি তেমন ভাবেই ঘটবে, এবং আমার মতো করে কিছু হচ্ছে না বা আমার মতো করে কেউ কিছু করছে না মানেই সে আমার শত্রুপক্ষ। তেমন তো নয়। ধর রাজনীতি বল বা যেটাই বল, ধর্ম, সব দিক থেকে তোর আর আমার তো একটা আলাদা মতভেদ থাকতেই পারে, মত পার্থক্য। মানে আমি শাহরুখ খানের ফ্যান বলে মানে সারা পৃথিবী শুদ্ধ আমার আশেপাশে যত মানুষ আছে সবাইকে তার ফ্যান হতেই হবে, এটা যদি আমি ধরে নিই, সেটা তো ভীষণ একটা ইররেশনাল ধরে নেওয়া। মানে এটার মধ্যে তো কোনো লজিক নেই, মানে রিয়েলিটি নেই যে এটা খুব সবাই, স্বাভাবিক ব্যাপার। হুম। হ্যাঁ সবাই একজনকে পছন্দ করবে, এবং সে পছন্দ করছে না মানেই সেই মানুষটা খারাপ নয়, ইত্যাদি ইত্যাদি, তেমনটা তো নয়। তো আমরা খুব সহজে আজকাল জাজ করে ফেলি। মানে
একজন মানুষের একটা কিছু দেখলাম, মানে ধর একটা অংশ, সোশ্যাল মিডিয়ায় তো আমার একটা অংশ, যতটুকু আমি দেখাচ্ছি ততটুকুই লোকে দেখছে। তো আমি সেইটুকু দেখে আমরা জাজ করে ফেলছি, তার জীবনের বাকি দিকটা 24 ঘন্টা তো আমরা তাকে দেখছি না, বা তার জীবনে কি ঘটছে না ঘটছে আমরা জানছিও না। এবার এই জায়গায় অন্য একটা টপিক চলে আসে, আজকে ওই টপিকটা তুলবো না, জাস্ট যেটা বলছি এবার এই জায়গাটাও আসে যে আমি কতটা দেখাচ্ছি, সেইখানেও বাউন্ডারি আনতে হবে। মানুষ আজকাল এই বাউন্ডারিটাও ক্রস করে ফেলছে, মানে ওই যেমন ভাবে প্রশ্ন করা ট্রোল করার মধ্যে তফাৎটা বুঝতে পারছে না, তেমন ভাবে আমি কতটা দেখাবো, কতটা পাবলিক করব, আর কোনটুকু আমার জীবনের ভীষণ পার্সোনাল ব্যক্তিগত, সেটাকে আমি ব্যক্তিগত জিনিসটা ব্যক্তিগত পরিসরের মধ্যেই রাখবো, সেটা মানুষ গুলিয়ে ফেলছে। এবং তাতে কি হচ্ছে, প্রতিনিয়ত সবকিছুতেই একটা জাজ হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। হ্যাঁ, মানে এই প্রশ্নের রেশ ধরে আমি তোকে আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, যে এর আগে যখন আমাদের কথা হচ্ছিল সহানুভূতি নিয়ে, তুই একটা চমৎকার কথা বলেছিস যে সহানুভূতি কমে যাচ্ছে বলেই বলেই এই ঘটনাটা ঘটছে। আমি যখন তোকে প্রশ্ন করলাম যে মানে এর ফলে কি সহানুভূতি কমে যাচ্ছে নাকি, তুই বললি না, মানে হতেই পারে যে সহানুভূতি কমে যাচ্ছে বলেই এই ঘটনাগুলো মানে আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে আরেকটা প্রশ্ন স্বাভাবিকভাবেই চলে আসছে, সেটা হচ্ছে এই যে ট্রোলিং করছি আমরা কোন একটা মানুষকে, তার মানে অনেক কিছু বিচার না করে, বিশ্লেষণ না করে, সেটা কি কোথাও গিয়ে আমাদেরকে অনেকটা বেশি অ্যাগ্রেসিভ করে তুলছে? মানে এই যে এই অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি মানেই আমরা আহ, কোথাও গিয়ে হয়তো আমরা তো মানে যদি বলি আমরা সুস্থ মানুষ, নিজেদেরকে সেই বলে যদি আমরা ট্যাগ করি, তো সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে মনে হতেই পারে যে আমরা তার কোনো মানুষকে মারতে পারবো না, কাটতে পারবো না। তো ওই কমেন্ট বা একটা কিছু এমন কথা বলে দেওয়া যেটা শুনে অন্য মানুষটা কষ্ট পেতে পারে, আঘাত পেতে পারে, এটাও তো এক ধরনের অ্যাগ্রেসিভনেসেরই একটা দিক বলতে পারি আমরা। তো এটা কি তোর মনে হয় যে অ্যাগ্রেসিভ হ্যাঁ, করে তুলছে? এটা অঙ্গিরা অলরেডি যেটা বললো মানে শুরুতেই, যে একটা আমার কিছু স্ট্রেস রয়েছে, দেখ আমরা যে লাইফস্টাইলটা লিড করছি বা আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং যেরকম, তাতে এমনিতেই আমাদের জীবনে ফ্রাস্ট্রেশন, ইরিটেবিলিটি এগুলো ভীষণভাবে বেড়ে যাচ্ছে। তো তার মধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে বা শুধু সোশ্যাল মিডিয়া বলবো না, আমরা নিউজ চ্যানেল খুললে সব জায়গায় এত বেশি মানে ভায়োলেন্স দেখছি, মানে আমাদের নেগেটিভ এক্সপোজারটা এত বেশি হচ্ছে, আমাদের কিন্তু এই যে ক্ষোভ প্রকাশ করা, রাগ দেখানো, এগুলোকে আমরা নর্মালাইজ করে ফেলছি। মানে কাউকে একটা কুমন্তব্য করা, সেটা কিন্তু আর অতটা আমাদের কাছে মানে সেই মানে ব্যাপারটা থাকছে না। ধর কোনো একজন মানে পাবলিক ফিগার খুব খারাপ একটা কথা বলে দিল, সেটা নিয়ে হয়তো আমরা দুদিন খুব সেটা নিয়ে শোরগোল করলাম, 3 দিনের দিন ভুলে গেলাম, এবং 3 দিনের দিন কিন্তু ধর রাজনীতির কথা যেহেতু হচ্ছে, বিপক্ষ দলের লোকই আবার আরেকটা কোনো খারাপ মন্তব্য তাকে নিয়ে করে ফেললো। মানে ইকুয়ালি চলছে, মানে এত এগুলো চলছে, এগুলোর সাথে আমরা ইউজ টু হয়ে যাচ্ছি, যে সবসময় একটা হিংসা, রাগ। তো মানে ওই মানে আবার ঘুরে ফিরে ওই এক পয়েন্টেই আসবে, সহনশীলতা কমে গেলে তো অ্যাগ্রেশন আসবেই। এটার বোধহয় ক্লিনিক্যালি এক্সপ্লেনেশন অঙ্গিরা ভালো করতে পারবে। হ্যাঁ, এবার আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার আমি যদি একটু অঙ্গিরার কাছে আসি, সেটা হচ্ছে এই যে আমরা দেখতে পাই যে ধরুন আপনাকে কেউ একটা মানে ধর তোদেরকে কেউ একটা কিছু মানে এমন কিছু কমেন্ট করেছে, যে কমেন্টটা ঠিক মানে তোর পছন্দ হয়নি, তোর মনে হয়েছে যে তুই ট্রোলড হয়েছিস। এবার আমাদের অনেক সময় আমাদের একটা প্রবণতা দেখা যায় যে আমরা কোন মানুষটা কমেন্টটা করেছে তার প্রোফাইলটা খুঁজি, তার জন্ম বৃত্তান্ত দেখার চেষ্টা করি, ফলত আমাদেরকে একটা ব্যতিব্যস্ত করে তোলে প্রতি মুহূর্তে। মানে আমরা যতক্ষণ ধরে মানে কিছু একটা না পাচ্ছি কিছু সেখান থেকে, আমরা দেখতে থাকি। রাতের হয়তো রাত 1:30-2টো বেজে গেছে, আমরা ওই ব্যাপারটা নিয়ে ভেবে যাচ্ছি। হ্যাঁ, হয়তো খেতে বসছি, তাও আমার মাথার মধ্যে ওই চিন্তাটাই চলছে।
হয়তো কোনো একটা বন্ধুর সাথে ঘুরতে গেছি একটা আনন্দ করার জন্য, কিন্তু গিয়েও বন্ধুকেও সেই কথাগুলোই বলছি যে জানিস তো এরকম ঘটেছে এরকম ঘটেছে। ফলত এই যে আমাদের খাওয়া দাওয়া, আমাদের দৈনন্দিন যে জীবনযাপন, এই যে প্রত্যেকটা জিনিসে যে কোনো একটা মানুষ ট্রোল করছে এবং একটা মানুষ ট্রোল হচ্ছে, তো এই যে একটা প্রভাব তো ফেলছে তার মানে খাওয়া দাওয়া ডেইলি রুটিনে। হুম। তো এইটাকে মানে আরো কি মানে মানে কি কি রকম ভাবে তার প্রভাবটা ফেলতে পারে আমার ডেইলি রুটিনে, কি রকম ভাবে প্রভাবটা ফেলতে পারে, এবং এই যে একটা সামান্য একটা জাস্ট একটা কমেন্ট, সেটা কি রকম ভাবে প্রভাব ফেলতে পারে, এটা একটু অঙ্গিরার কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা, প্রভাব অবশ্যই ফেলে, ঠিক আছে। এক কথার উত্তর যেটা হয় সেইটা হচ্ছে যে মানুষের মধ্যে অ্যাংজাইটি বাড়ে। অ্যাংজাইটি নিয়ে আমরা জন্মাই এবং অ্যাংজাইটি আমাদের মৃত্যু অবধি চলবে। কতটা অ্যাংজাইটি আছে এবং সেই অ্যাংজাইটিটা আমাদেরকে ইম্পেয়ার করে দিচ্ছে কিনা সেইটা হচ্ছে দেখার। ছোটবেলায় আমরা সবাই অ্যাংজাইটি নিয়ে যেহেতু জন্মাই, এটা থাকেই আমাদের মধ্যে, অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি গুড, ইট হেল্পস আস। কিন্তু অন্যদিকে এই যেটা এইটুকু থাকার কথা সেটা বেড়ে এতটা হয়ে গেল, তার জন্য তো অবশ্যই সমস্যার সৃষ্টি হবে। প্রয়োজনের থেকে বেশি কোনো জিনিসই যেমন ভালো নয়, অ্যাংজাইটিটাও তো ভালো নয়। অ্যাংজাইটিটা যে মুহূর্তে বাড়লো, এই যে একটা কমেন্ট আমি দেখলাম, দেখেই মানুষের নয় রাগ হবে, না হলে প্রচন্ড বিরক্তিকর একটা ফিলিং আসবে, ইরিটেবিলিটি আসবে, কারোর কারোর প্যানিক হতে পারে, ভয়, হয়তো তার হয়তো হার্ট রেট বেড়ে গেল। এগুলো হচ্ছে এক একটা তার রিয়াকশন। রিয়াকশনগুলো কেন হচ্ছে? কারণ কি, ভেতরে তো একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে। নয় মানুষটা নিজেকে সেলফ ডাউট করছে, এই আমি তো এটা না দিতেই পারতাম, এই কথাটা না বলতেই পারতাম, এই ছবিটা আপলোড না করতেই পারতাম, নয় আমি করেছি লোকের কি অসুবিধা হচ্ছে, অন্যরকম ভাবনা, বেশি বেশি লোকে কথা বলছে, সবার সবেতে এবার কিছু না কিছু তো একটা সমস্যা হচ্ছেই তাতে। এর রাগের বহিঃপ্রকাশ, রাগ হোক, ইরিটেবিলিটি হোক, কান্না হোক, দুঃখ হোক, যেই হয়ে যাক, আলটিমেটলি কিন্তু ওটা দাঁড়াচ্ছে একটা অ্যাংশিয়াস জায়গা থেকে, যে আমাকে একজন কেউ কিছু খারাপ বললো। আমার তো মনে হয়েছিল ছবিটা আমার খুব ভালো লাগছে আমাকে দেখতে, কিন্তু লোকে হাসলো। আমরা ছোটবেলা থেকে কন্ডিশনড হই, পিপল আর লাফিং অ্যাট আস মানে এটা খারাপ, তাই না? আমাদের বলা হয় তুই এটা করবি না, সবাই কিন্তু হাসবে। তো বাচ্চাটা কি শিখছে? আমার ওপরে হাসা মানে ওটা খারাপ। বাচ্চাটা যদি এটা নাই শিখতো, যে যতই হাসতো সে, তার তো মাথায় ওটা কাজই করতো না, সে ভাবতো হাসছে হাসছে। তো এখানে অনেক মানে অনেক দিক এটা কভার করে। এবার এই যে অনলাইন ট্রোলিং বল বা অনলাইন হেট বল, ভীষণ ভাবে মানে লোককে যে হেট করা ডাইরেক্টলি, মানে না জেনে শুনেই একেবারে অ্যাবসলিউট খারাপ বলে দেওয়া। কেউ কখনোই অ্যাবসলিউট খারাপ, কেউ কখনো অ্যাবসলিউট ভালো হতে পারে না কোনো ক্ষেত্রেই। যেমন অঙ্কিতা এক্সাম্পলটা দিচ্ছিল শাহরুখ খান, তাই তো? উনি অ্যাবসলিউটলি ভালো, উনার মধ্যে কোনো খারাপ নেই, এটা হতে পারে? পারে না, বিকজ উনি একটা মানুষ, উনি রোবট নন যাকে প্রোগ্রামিং করা হয়েছে, রাইট? সো দিস ইজ হাউ। ওটা তো একটা মানুষ যাকে কন্টিনিউয়াসলি অনরম বলা হচ্ছে, তার তো মনের ওপর একটা এফেক্ট পড়বেই, যে আমি যেটাকে ভালো ভাবছি আমার পার্সপেক্টিভে, অন্যদের পার্সপেক্টিভে সেটা খারাপ। এবং যখনই একটা অ্যাংজাইটির তৈরি হয়, অ্যাংজাইটির সাথে সাথে অনেক কিছু আসে। প্রথম আসে যেটা থটস, যে থটগুলো ওভার পাওয়ারিং হয়ে যায়, মানুষ মাথা থেকে বের করতে পারে না, যেটাকে লোকজন ওভার থিঙ্কিং বলে, ঠিক আছে? এই ওভার থিঙ্কিং চলছে, চলতে চলতে এবার যখন মাথাটা অকুপাইড কোনো একটা কিছুতে, খাওয়া দাওয়া, ঘুম সবই তো গন্ডগোল হয়ে যাচ্ছে, অফিসের কাজ গন্ডগোল হয়ে যাচ্ছে, তাই না? হয়তো গাড়ি চালাতে গিয়ে সে এতই ভাবছে যে দেখতে পাচ্ছে না, মানে দেখেও বুঝতে পারছে না যে আমার ব্রেকটা মারা উচিত, তাহলে কি হচ্ছে, অ্যাক্সিডেন্ট প্রোন হয়ে যাচ্ছে। তো এই ছোট্ট একটা জিনিস, শুনতে ছোট্ট কিন্তু বিশাল বড় ইম্প্যাক্ট, অ্যাংজাইটিটা থেকে মানুষের সব দিকে ডে টু ডে লাইফে একটা করে ইম্প্যাক্ট করছে। এই ইম্প্যাক্ট গুলোর ম্যানিফেস্টেশন আলাদা হয়। ধরে নে আমরা তিনজন, আমি রাগ হলে লোকজনের ওপর চেঁচাই, অঙ্কিতা রাগ হলে কাঁদে, তুই রাগ হলে বালিশে বালিশে কিছু মারিস, ঠিক আছে, মানে ছুরি মেরে তুলো বার করিস। রাগ তো রাগই, ম্যানিফেস্টেশন গুলো আলাদা। তো তাই কারোর খাওয়া হচ্ছে না, কারোর মাথায় ওভার থিঙ্কিং চলছে, অতিরিক্ত থটস, বা কারোর হয়তো
অফিসের কাজকর্ম নিজের কর্মজীবনেই এফেক্ট পড়ে যাচ্ছে, সেইটা কিন্তু আমাদের মেন বক্তব্য দেখার নয়। ম্যানিফেস্টেশনটা আলাদা হতেই পারে, মূলটা ধরতে হয় আমাদের। এবং এটা হয়। হ্যাঁ, এবার লোকে যেটা বলে যে ইউ হ্যাভ টু বিল্ড আ থিক স্কিন, বাংলায় বলি গন্ডারের চামড়া তৈরি করো, কিন্তু সব সময় তো সবার পক্ষে সম্ভব নয়। তাহলে সবাই যদি সব পারতো তাহলে তো তা কেউ আর কাউকে কিছু শেখানোর জায়গাতেই থাকতো না, তাই না? তাই এটা যেমন যে ওসব কথাগুলো লিখছে বা বলছে তারও একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে করা উচিত নয়, আবার যারা শুনছে তাদেরও কিছুটা হয়তো অ্যানালিসিস করা উচিত। অঙ্কিত একটা কথা বলছিল যে আমি কতটা দেখাবো, ঠিক আছে, দেখাতে কিন্তু কোনো দোষ নেই, কিন্তু আমি কিভাবে দেখাবো এটা কিন্তু একটা জায়গা আছে যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আমার ইচ্ছা আমি আমার পুরো গোটা দিনের ব্লগ বানাবো আপলোড করব, লোকে 5টা কথা বলবেই, অ্যাম আই রেডি ফর ইট? ওই 5টা কথা শুনবো? না হলে আমি এমন ভাবে দেখাই যেটা লোকজন অত মানে ওখানে প্রশ্ন তুলবে না, ওখানে বক্তব্যও রাখবে না। আমাকে এইভাবে ছবি তুললে মোটা লাগে, আমি কেন এইভাবে ছবি তুলবো? আমি অন্য অ্যাঙ্গেলে তুলবো, আমাকে রোগা লাগবে। কি দেখাবো? যদি আমি চাই সব দেখাবো, কিভাবে দেখাবো এটা কিন্তু আমাদের হাতে। তো আমরা সাধারণত থেরাপিতে একটা জিনিস শেখাই, থিংস ইউ ক্যান কন্ট্রোল, ইউ থিংস ক্যানট কন্ট্রোল। আমি যেটা কন্ট্রোল করতে পারবো না, আমি যদি যেচে পড়ে সেখানে গিয়ে ঝাঁপ দিই, তাহলে তো আমাকে তো কিছু কোথাও না কোথাও আমি নিজেকে ভালনারেবল করে তুলছি। উই হ্যাভ টু লার্ন টু প্রোটেক্ট আওয়ার বাউন্ডারিজ, তাই না? এটা তো আমাদেরকেও শিখতে হবে অ্যাডাল্ট হিসেবে, ছোটরা পারে না, কিন্তু অ্যাডাল্ট হিসেবে এটা যেমন আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, আমরা কাউকে ছোট করব না, অপমান করব না, ওই ট্রোল জিনিসটা করব না। সবাই সমান নয়, তুই কি রাস্তায় বেরিয়ে সবাইকে ধরে ধরে বলবি এটা করবেন না, এটা খুব খারাপ করা সম্ভব নয়। তো আমরা একটা কথা শুনতে পাই, সেটা হচ্ছে ডিটক্স। আমরা অনেক সময় ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে একটা ডিটক্সের কথা শুনি, মেন্টাল হেলথের ক্ষেত্রে ডিটক্সের কথা শুনি। এই সোশ্যাল মিডিয়া ডিটক্সটা কতটা জরুরি, এই কথাটা বা কতটা দরকার, এটা আমি অঙ্গিরার কাছ থেকে জানতে চাইব। লাস্টে কি বললি ওটা শোনা গেল না। আচ্ছা, বলছি যে মানে এই যে ডিটক্স, এই সোশ্যাল মিডিয়া ডিটক্সটা কতটা জরুরি আজকের দিনে দাঁড়িয়ে, এটা। আচ্ছা, ডিটক্স কথার অর্থ হচ্ছে যে শরীর থেকে টক্সিসিটি বের করা, রাইট? এবার আমি যদি মনে করি যে সোশ্যাল মিডিয়ার এই সবকিছু আমার জন্য টক্সিক, টক্সিক মিনস যেটা ক্ষতিকর, তাহলে ডিটক্স তো অবশ্যই করতে হবে। এবার ডিটক্স করার মানে যে সবকিছু বন্ধ করে রেখে দিলাম, সবসময় ইগনোর করলাম, সেটাও হয় না। সোশ্যাল মিডিয়ার যেমন ক্ষতিকর দিক আছে, ভালো দিকও আছে, অনেক কিছু শেখাও যায়। বাট সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে আমার ওপর, যে আমি শিখতেই চাই না আমি অন্য আরো জিনিসের মধ্যে শুধু এঙ্গেজ করতে চাই। ঠিক আছে, এবার যেটা ব্যাপার, ডিটক্স সত্যিই দরকার, দরকার, এটা আমি বলবো না যে দরকার নেই। অনেকের জন্যই তো ভীষণ ভাবে দরকার, আর অন্যদের জন্যও সব সময় না হলেও কিছু কিছু সময় একটু নিজেকে আলাদা করা, এই সব সময় ইনস্টাগ্রাম বা ফেসবুকের মধ্যে না থেকে একটু সাধারণ জীবনে ফিরে আসা, সব সময় ওই সোশ্যাল মিডিয়ার থ্রু সবার সাথে কথা না বলে, মিম শেয়ার না করে, দুটো বন্ধু দেখা করেও একটু কথা বললে সেটাকেও কিন্তু ডিটক্সের মধ্যে ধরা হবে। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এত বেশি ইন্টারনেটের মধ্যে ঢুকে পড়েছি যে আমরা রিয়েল লাইফটা ভুলে যাচ্ছি। রিয়েল লাইফটা ফিরে আসাই কিন্তু ডিটক্স, এবং এটা দরকার, এটা প্রয়োজনীয়। আমি যদি শুধুই দেখি ধরে না অনলাইনে যে এখানে এটা খারাপ হচ্ছে, ওটা ওখানে খারাপ হচ্ছে, এটা হচ্ছে না, সেটা ডিফিকাল্ট, ওই জিনিসটা বা অন্য কারোর খুবই ভালো হচ্ছে, শুধুই ভালো হচ্ছে, সেখান থেকেও তো একটা খারাপ লাগা তৈরি হয়। বা অন্য দেশে এত সুন্দর রাস্তাঘাট সবকিছু, আমি বেসিক বলছি, আমাদের এখানে নোংরা, সেখান থেকে কি তৈরি হচ্ছে, আমাদের সব নোংরা, রাস্তাঘাট নোংরা থেকে সব নোংরা অবধি মানুষ পৌঁছে গেল, তাই না? এবার এটা তো তাদের পার্সোনাল কোনো অসুবিধা আছে বা দোষ নয়, দিস ইজ হাউ ব্রেন ওয়ার্কস।
তো এবার আমি যদি সবসময় এরকম একটা নেগেটিভ ভাবনার মধ্যেই থেকে যাই যে এটা খারাপ, ওটা খারাপ, সেটা খারাপ, সেখান থেকে নিজের সম্পর্কেও খারাপটাই তুলে ধরবো, যে আমিও তো এটা পারি না, ওটা পারি না, ও কি সুন্দর পারে। এবার সেটা কিন্তু আমাদেরই হাতে, শিখবো। তো ডিটক্স করা হচ্ছে নিজেকে ডিস্টেন্স করা, ইগনোর করা কিন্তু নয়। ইগনোর করা আর নিজেকে ডিস্টেন্স করার মধ্যে অনেক পার্থক্য আছে। ইগনোর মানে কি, পাত্তা দিচ্ছি না, ও হচ্ছে হোক, পাত্তা দিচ্ছি না। সবসময় তো পাত্তা না দিয়েও থাকা যায় না, আমরা সমাজবদ্ধ জীব, তাই তো? কিন্তু কখনো কখনো আমাদের ডিস্টেন্স করতে হয়। আমরা একটা থেরাপিতে খুব শব্দ ইউজ করি বা শেখাইও আমাদের ক্লায়েন্টদের, যেটাকে বলে ডিস্টেন্সিং, কগনিটিভ ডিস্টেন্সিং, মানে নিজের থট প্রসেসটাকে ডিস্টেন্স করা। ডিস্টেন্সিং এর মাধ্যমে আমরা কি করছি, আমরা এরম নয় যে জিনিসগুলোর সম্পর্কে আমি অ্যাওয়্যার নই বা আমি ওইটার মধ্যে ঢুকতে চাই না, আমি জানি, কিন্তু আমি ওটাকে এফেক্ট করতে দিচ্ছি না আমার উপরে। এন্ড দ্যাট ইজ ডিটক্স। এখানে তো আমরা আর করলার জুস খেয়ে ডিটক্স করতে পারবো না, যেটা বডিতে করা যায়। মানসিক ডিটক্সটা এইভাবেই করতে হয়, ডিস্টেন্সিং করিয়ে, পালিয়ে না গিয়ে, মানে ইগনোরেন্সটা হয়ে যাবে পুরোপুরি পালিয়ে যাওয়া, যে হ্যাঁ বাবা আমি কিছুই দেখবো না, কিছুর মধ্যেই থাকবো না। কিন্তু সেটা তো সবসময় হয় না। সোশ্যাল মিডিয়া থেকে আপনি থাকবেন না, আপনি বন্ধুদের থেকে জানতে পারবেন সেই বিষয়টা সম্পর্কে। কিন্তু ডিটক্স মানে তো সবকিছু সবসময় ইগনোর করলাম, একেবারেই বাদ দিয়ে দিলাম, অমিট করে দিলাম, ওইভাবে হয় না। ডিটক্স হচ্ছে এগেন, আমি আবার সেই কন্ট্রোলের কথাটা বলবো, আমার হাতে থেকে আমি কতটা এর মধ্যে এঙ্গেজ করবো আর কতটা ডিস্টেন্স রাখবো। তো ডিস্টেন্সিং ইজ ইয়োর ডিটক্স। বল এবার। একদমই, মানে আমি যেটা জানতে চাইছিলাম তারপরে, যে অনেক সময় আমরা হয়তো বন্ধু বান্ধবদের থেকে বা অনেক পরিচিত মানুষদের থেকে আমরা একটা কথা শুনতে পাই যে ইগনোর কর, ইগনোর কর, ইগনোর করলেই সব ঠিক হয়ে যায়। তো তোর এই জায়গাটা থেকে আমি বুঝতে পারলাম যে ইগনোর করলেই যে সবসময় সব ঠিক হয়ে যায়, ব্যাপারটা সেরকম নয়। মানে এই যে ডিটক্স এর কথা বলতে গিয়ে তুই বললি যেটা, যে এই ডিস্টেন্সিং এর কথাটা, যে কতটা আমি রাখবো, কতটা আমি ছাড়বো, এই যে একটা কনসেপ্টটার উপর দাঁড়িয়ে রয়েছে আমরা। তো এই যে এই বোধটা আমাদের কোথা থেকে আসবে, যে কতটা রাখতে হবে? মানে এইটা তো কোথাও গিয়ে আমাদেরকে একটা জায়গায় ট্রেন্ড হতে হবে, বা আমাদেরকে কেউ ট্রেন করবে ওই জায়গাটাতে, যে বলার জন্য যে হ্যাঁ, মানে হতে হয় না অনেক সময় আমাদের মধ্যে যে একটা একটা খিদে থাকে, যে একটু দেখি, একটু হোয়াটসঅ্যাপ করছি, আবার 5 মিনিট পর আবার চেক করছি, আবার 2 মিনিট পর আর চেক করছি। এই যে এই ব্যাপারটাকে আমরা কন্ট্রোল কিভাবে করব? এই একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের পার্সপেক্টিভ থেকে তুই যদি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করিস আমাদেরকে একটু। এই যে ডিটক্স এর ব্যাপারটা, এই বোধটা, এটা তো কেউ শেখায় না। আনটিল আনলেস ইউ আর ইন থেরাপি, এটা কেউ শেখায় না। এটা নিজের থেকেই আসতে হয়, যে আমার জন্য কতটা আমি নিতে পারি। ধরে নে তুই জানিস তোর অফিসে খুব গন্ডগোল, তুই কতটা ইনভলভ হবি এবং কাদের সাথে ইনভলভ হবি সেটা কিন্তু তুই ডিসাইড করিস, তাই না? আমি জানি যে আমি এই বিষয়ে একটা কিছু হচ্ছে, সেই বিষয়ে আমি যদি একটা কথা বলি, ওটা হয়তো আরো সমস্যার সৃষ্টি হতে পারে আমার জন্য, আমি মুখ বন্ধ রাখবো। এটা কে শেখালো? কেউ শেখায়নি। ওটা নিজের, কমপ্লিটলি নিজের বোধ বুদ্ধি দিয়ে এবং নিজের কতটা এবিলিটি গ্রহণ করার, সেই অনুযায়ী আমরা জিনিসটাকে নিজেরা ডিসাইড করি। সেই নিজের ডিসাইড করার ক্ষমতাটা যদি আমরা শুধু এই নিজের লাইফ যে যা হচ্ছে জীবনে সেটা ছাড়াও সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও ব্যবহার করি, তাহলে হয়তো অনেকটাই উপকার পাবো। সবসময় সব বিষয় বক্তব্য রাখতেই হবে এটাও তো নয়। ঠিক আছে, একটু নিজের মাথায় বলে দেখি না আমি যেটা বলতে চাইছি, নিজের মাথায় একবার বলে দেখি, এটা বললে কি একটু সমস্যা হতে পারে, ছাড় বলবো না। এটা বললে হয়তো অতটা সমস্যা হবে না, কিন্তু আমি এটা বললে হয়তো আমার বক্তব্যটা পেশ করা হলো, তাহলে বলি। এইটা হচ্ছে মাইন্ডফুলি রেগুলেট করা বলতে পারিস। তো এই জিনিসটা যদি করা যায়, তাহলে অন্য দিক থেকেও সুবিধা, তারা মনে করবেন না যে ট্রোল হচ্ছেন বা কিছু। নিজেকেও সে বাউন্ডারির মধ্যে রাখা, এবং এইভাবেই ডিস্টেন্সিং মেনটেন করা যাবে, যে আমি সবেতে পুরোটাই 100% ইনভলভ হবো না, আবার যেখানে প্রয়োজন সেখানেও একেবারেই আনইনভলভ 0% থাকবো না।
কোথায় কতটা মাপ বুঝে দিতে হবে এটা আমাদের সবারই জানার ব্যাপার, নিজের বোধ থেকে আসার ব্যাপার। আর একদমই যদি না হয়, এরকম অনেকেই আছেন যাদের হয় না, তাদের পার্সোনালিটিতে এই জিনিসটা নেই এবং তার জন্য তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, তখন তারা থেরাপিতে এসে এই জিনিসগুলো শেখেন যে কিভাবে বিভিন্ন টেকনিক ইউজ করে, ওয়ার্কশিটস ইউজ করে এগুলো শেখানো হয়, রাইট? যে ঠিক আছে আমি এটা করলাম, ঠিক আছে, এইভাবে জিনিসগুলোকে আমাদের ডে টু ডে লাইফে আনতে হবে বা আনাটা উচিত। এবং এটা প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স প্রগ্রেস। তো ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে একদিন না একদিন তো পারবোই। তো আমরা আমাদের আলোচনার একদম শেষের দিকে চলে এসেছি। তার আগে আমি দুটো প্রশ্ন, মানে এই দুটো প্রশ্ন আমি একসাথেই করতে চাইছি, অঙ্কিতাকে বলছি যে অনেক সময় আমরা বলি যে এই যে প্রশ্ন করছি, না আমি তো জাস্ট প্রশ্ন করলাম মানুষটাকে, তো আমি তো ট্রোল করিনি। এই প্রশ্ন করা এবং ট্রোল করা, হ্যাঁ, এই দুটোর মধ্যে ফারাকটা কোথায়? আর এই যে ট্রোলিং এর ফলে আমাদের এটা কি তোর মনে হয় যে আমাদের মত প্রকাশের যে একটা যে কি বলবো যে ইচ্ছে, বা এটা কি কমে যাচ্ছে? বা আমরা একটা কোথাও গিয়ে ভয় আমরা পিছপা হয়ে আসছি যে না বাবা এই জিনিসটা নিয়ে যদি আমি কিছু একটা কমেন্ট করি তাহলে আমাকে আবার ট্রোলিং এর শিকার হতে হবে। এবং সেটা সমস্ত ক্ষেত্রেই বলছি আমি। মানে সেটা হতে পারে কোনো একটা রাজনৈতিক দলকে সমর্থন করা থেকে শুরু করে, কোনো একটা ধর্মীয় বিষয়কে সমর্থন করা থেকে শুরু করে, এবং সমাজের সমস্ত রকম অ্যাসপেক্টে। এই দুটো প্রশ্নের উত্তর মানে আমি তোকে জানতে চাইছি। দেখ, শেষটায় প্রথমে আসছি, কারণ শেষটা নিয়ে অলরেডি কিছুটা এর আগে বলেছি, মানে অনেকটাই বলেছি। যদি ওভারঅল ইন জেনারেল বলতে বলিস, তাহলে অবশ্যই সেটার ইম্প্যাক্ট পড়ছে আমাদের উপর। মানে যেটা বললাম যে আমি জাজড হচ্ছি না, তো এই যে একটা সেলফ ডাউট, অ্যাংজাইটি, এইগুলো থেকে সমানে ক্রমাগত আমাদের একটা ভয় বা ভীতি কাজ করছে, তার থেকে নিজেদেরকে গুটিয়ে ফেলা, সেটা হচ্ছে। কিন্তু সেটা একটা দলের হচ্ছে। আবার আরেকটা দল, তারা কিন্তু এগুলোকে কনসিডার করছেও না, না করে রীতিমতো রেগুলার বেসিসে তোর সবকিছু নিয়ে বারংবার একই জিনিস পোস্ট করছে, সবকিছু। মানে যেটা অঙ্গিরা বললো না, যে একটা বাউন্ডারি সেট করা, এই বাউন্ডারি সেট করাটা সবকিছুর ক্ষেত্রেই দরকার। মানে আমি কতটা বলবো, কতটা করব, কতটা নেব, কতটা নেব না, যারা, এবং এই একটা জায়গায় এসে কিন্তু দুটো পক্ষের জন্যই এটা অ্যাপ্লিকেবল। যারা ট্রোলড হচ্ছে, মানে যারা ভিকটিম, সেই গ্রুপের জন্য, যারা ট্রোল করছে তাদের জন্য। ঠিক আছে, ট্রোল করছে জায়গাটায় এবার ওই প্রশ্নটায় আসি, আগেরটা যে প্রশ্ন করছি। প্রশ্ন করা আর ট্রোল করার মধ্যে অবশ্যই তফাৎ আছে, বিস্তর তফাৎ আছে। আমি যখন প্রশ্ন করছি, তার মানে আমি একটা কিছু বুঝতে পারছি না। ধর তুই একটা কিছু করেছিস, কাজ করেছিস বা কিছু বলেছিস, যাই করুক, করে থাক, তোর অ্যাকশনটা আমার কাছে ক্লিয়ার না, আমার একটা ডাউট আছে, আমি সেই ডাউটটা ক্লিয়ার করতে চাইছি, তোর পয়েন্ট অফ ভিউটা জানতে চাইছি। আর ট্রোল করার ক্ষেত্রে কিন্তু একটা প্রথমেই আর্গুমেন্টের জায়গা চলে আসছে। আমি কিন্তু সেখানে তোর পয়েন্ট অফ ভিউটা বুঝতে চাইছি না, আমি কমপ্লিটলি, এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স নিয়ে আমরা এত কথা বললাম, জানি না লাইফটা, এর আগের লাইফটা সেই সময় স্ট্রিমিং হয়েছে কিনা, যেটা নিয়ে আমরা অনেকক্ষণ বলছিলাম যে এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা অ্যাকসেপ্ট করা, তারা কিন্তু এই যে ডিফারেন্ট পার্সপেক্টিভ, ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ, এটাকেই ডিনাই করছে কমপ্লিটলি ট্রোলিং এর ক্ষেত্রে। কোনো, তারা ডাউট ক্লিয়ার করতে চাইছে না, তারা নিজেদের মতামতটাকে যাকে নিয়ে ট্রোল করছে তার উপর চাপিয়ে দিতে চাইছে। সুতরাং সেটার সাথে প্রশ্ন করার একটা তফাৎ আছে। প্রশ্ন করা মানেই আমরা বুঝতে চাইছি, ক্লিয়ার করতে চাইছি, এবং ক্লিয়ার হওয়ার পর যে আমি সমর্থন করবোই তেমনটা না, হতেই পারে আমি সমর্থন করলাম না, আমার সেটা আমার লজিক্যাল পার্সপেক্টিভ থেকে আমার মনে হলো যে না, এটা ঠিক নয়, কিন্তু সেটার মানে ট্রোল না। আর ট্রোল করছে মানে আমি শুরুতেই একটা অ্যাটাক করার মোটিভ নিয়ে এগোচ্ছি, যে আমি এই মানুষটাকে ছোট করব, এই মানুষটাকে আহ হীনমন্য ফিল করাবো, এই মোটিভটা নিয়ে আমরা যাচ্ছি।
তো এই সবকিছুর মধ্যে ব্যালেন্স, মানে নিজেকে বুঝতে হবে যে আমার কোনটা প্রশ্ন করা আর কোনটা তার পার্সোনাল স্পেসে ইন্টারফেয়ার করে ফেলা, এইগুলো এগুলো মাথায় রাখতে হবে। অঙ্গিরা, তুই কিছু বলতে চাস এই বিষয়ে? আমি একদমই সহমত ওর সাথে। ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে প্রশ্ন করা এবং ট্রোল করা যে ভীষণভাবে আলাদা। আমি একটা এক্সাম্পল দিই। আমি হয়তো বললাম কারোর কারোর ছবি দেখে যে তোকে খুব সুন্দর লাগছে, এই জামাটা কোথা থেকে কিনেছিস। ঠিক আছে, এটা প্রশ্ন করা। আমি যদি এটাকে অন্যভাবে ঘুরিয়ে বলি যে বাবা তুই আজকাল ব্র্যান্ডেড জামা কাপড় পরছিস, ওটা তো মানুষটাকে ছোট করা হলো। তাই কখনোই প্রশ্ন করা এবং ট্রোল করা একই হতে পারে না। আমার এটাই বক্তব্য। একদমই, একদম ঠিক। তো আমরা আমাদের আলোচনাটা এই ট্রোলিং আর ট্রমা নিয়ে আলোচনার, এটা মানে মানে নেভার এন্ডিং একটা প্রসেস। মানে এটা নিয়ে আলোচনা করতে থাকলে মানে এটা হয়তো কখনোই শেষ হবে না, কিন্তু আমাদের একটা টাইমের লিমিট রয়েছে। আমি আমরা শ- তার আমি শুধু একটা জিনিস অ্যাড একদম একদম। করতে চাই, সেটা হচ্ছে যদিও এটার সাথে ডিরেক্টলি কানেক্টেড না, যেহেতু কিন্তু এই কথাটা যেহেতু এসছে যে আমি কতটা শেয়ার করবো, এই বাউন্ডারি সেটিংস এর ব্যাপারটা আমি ছোট করে এক লাইনে জাস্ট বলতে চাই। জানি না লাইভটা কতজন দেখছে, যেহেতু আমি নিজের স্কুলের সাথে যুক্ত এবং ছোট বাচ্চা বা মিড এজ এগুলোকে নিয়ে আমি ভীষণভাবে কাজ করি। বহু ক্ষেত্রে দেখা যায় যে পেরেন্টসরা এসে বাচ্চাদের ফোন অ্যাডিকশন বা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন নিয়ে কথা বলছে। পেরেন্টসরা তখন কমপ্লেন করে যখন ইন্টেন্সিটিটা মানে তার ইম্প্যাক্টটা পড়াশোনার উপরে পড়ে, কারণ পড়াশোনা তো আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তার আগে থেকে বাচ্চাটির যে সেটার মধ্যে একটা ওই অ্যাডিকশন চলে আসছে, সেটা নিয়ে কিন্তু তারা সচেতন নয়। এবং বহু ক্ষেত্রেই দেখা যায় একদম নিচু ক্লাস, ছোট প্রাইমারি সেকশন বা প্রি প্রাইমারি সেকশনের কথা বলছি, পেরেন্টসরা নিজেরাই প্রচুর রিল করছেন। আমি যারা করেন সেটাকে আমি একেবারেই খারাপ বলছি না বা করতে বারণ করছি না, কিন্তু এটা স্বাভাবিক। আমার মানে অ্যাজ আ সাইকোলজিস্ট নয়, আমি একজন খুব নর্মাল জায়গা থেকে বলছি। পড়াশোনার সময় এমনও অনেক সময় দেখা যায় বহু ক্ষেত্রে বাচ্চা পড়ছে সেটাকে ভিডিও করে মা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। বাচ্চার পড়া ধরছে, বাচ্চাকে বকছে, সবটাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে। ছোট বাচ্চা, সে বলতে পারছে না, কিন্তু অঙ্গিরা অলরেডি একবার বলেছে যে আমাদের অবজারভেশনাল লার্নিং এর জায়গাটা ছোট থেকে কিন্তু ও দেখছে যে সবকিছুই মা শেয়ার করছে। সুতরাং এক তো ওর মধ্যে ওই পার্সোনাল স্পেস মানে বাউন্ডারির কনসেপ্টটা তৈরি হচ্ছে না, যে কোনটা পার্সোনাল কোনটা প্রাইভেট রাখতে হয় আর কোনটা সবার সাথে শেয়ার করতে হয়। সেকেন্ডলি অ্যাডিকশন কিন্তু ওই জায়গা থেকেও তৈরি হচ্ছে। এটা হয়তো এই আজকের লাইফটার টপিকের সাথে ডিরেক্টলি কানেক্টেড না, কিন্তু আমার মনে হলো এটা বলাটা খুব দরকার যে আমি কতটা শেয়ার করছি, কি শেয়ার করছি, কারণ ট্রোল কিন্তু বাচ্চারাও হচ্ছে আজকাল, বাচ্চাদের নিয়েও ট্রোলিং হচ্ছে। সেটা আমাদের টপিকের মধ্যে আজকে ছিল না। তো অ্যাটলিস্ট বাচ্চাদের ক্ষেত্রে যাতে মা বাবারা একটু সচেতন হন, কারণ তারা কনসেন্ট দিতে পারছে না বলে তাদের যা কিছু, তাদের স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো এবং পড়াশোনা করানো সবকিছু আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে থাকবে, এটা উচিত কিনা আমার মনে হয় একটু পেরেন্টস যারা তাদের একটু ভেবে দেখার প্রয়োজনীয়তা আছে। একদমই। মানে আসলে এই বিষয়গুলো মানে এতটাই গভীর এবং বড়, মানে এটা তো একটা আলোচনায় আমাদের পক্ষে মানে শেষ করে ওঠা সম্ভব হয় না। মানে একটা থেকে আরেকটা টপিকে আমরা চলে যাই, মানে এটাই খুব স্বাভাবিক আরকি। ফলত আমি আশা করব যে এই আলোচনাটাকে আমরা আরো দীর্ঘায়িত করতে পারবো অন্যান্য আরো ডিসকাশন গুলোতে, অন্যান্য দিনগুলোতে। তো আমরা চাইবো যে আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন তারা পরবর্তী ভিডিওগুলোতেও এইভাবেই সাথে থাকবেন এবং এই ভিডিওগুলো দেখবেন। এবং আবারও অঙ্কিতা এবং অঙ্গিরা দুজনকে অনেক অনেক ধন্যবাদ এই সাথে থাকার জন্য।
তো তার আগে মানে আমি আমাদের লাইভ ডিসকাশনটা আজকে এখানে এন্ড করব এবং পরবর্তী ডিসকাশন গুলোতে অঙ্গিরা অঙ্কিতা দুজনকেই চাইবো। তার আগে আরেকজন একটা প্রশ্ন করেছে, যদিও এই টপিকের সাথে রিলেটেড নয়, তাও যেহেতু সে প্রশ্নটা করেছে, তাও আমার মনে হচ্ছে যে একবার যদি আমরা একটু ছোট্ট করে ডিসকাস করতে পারি বিষয়টা। লিখেছে, সরকারি চাকরি এক্সামে জানা জিনিস ভুল হয়ে যাচ্ছে, এক্সামের সময় হাত পা কাঁপে খুব, চাপটা কিভাবে হ্যান্ডেল করব পরীক্ষার সময়, একটু যদি মানে মানে জানতে চাইছে আর কি, কিভাবে চাপটা হ্যান্ডেল করবে। ওরা দুজনই যদি ছোট ছোট করে একটু করে বলিস বিষয়টা নিয়ে। তো তুই লিটন সাহার কোয়েশ্চেনটার কথা বলছিস, রাইট? আচ্ছা, তো আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাংজাইটি, ঠিক আছে? এক্সামের আগে অ্যাংজাইটি, অ্যান্ড তার জন্য আপনি চাপ অনুভব করছেন, এবং তার জন্য আপনার হাত কাঁপছে, বা আপনি ঠিক করে পরীক্ষায় হয়তো পুরোটা দিতে পারছেন না যতটা আপনি প্রিপেয়ার করে গেছেন। এইটাকে আহ কি বলবো, সারানো তো বলবো না অবশ্যই, বাট এইটাকে ম্যানেজ করার একটা উপায় হচ্ছে গ্রাউন্ডিং টেকনিক্স, যেগুলো আমরা খুব বেসিক সবাই শেখায়, আমরাও শেখাই। তো আপনি যেটা করতে পারেন, আপনি যদি লাইভটা দেখেন বা পরে শুনে নেবেন, বা এটা সবার জন্য যাদের এরকম এংজাইটিটা একটা ইম্পেয়ারমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে, যে যখন হচ্ছে জিনিসটা নিজেকে না ফিরিয়ে আনতে হয় নিজের বডি সেন্সেশনের মাধ্যমে। কারণ কি, অ্যাংজাইটিতে মাথাটা ভাবতে ভাবতে মানে রীতিমতো পাখা মেলে উড়ে যায়, আবার ধরে ওটাকে ব্যাক করতে হয়। কিভাবে করতে হয়? 5 4 3 2 1 টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি সবার জন্য। 5 things you can see, মানে ইউ হ্যাভ টু নেম দেম। 5টা জিনিস যেটা দেখতে পাচ্ছেন, লেটস সে আমি এখানে বসে এখন কি দেখছি, দেয়াল, আমি ঋজুব্রতকে দেখতে পাচ্ছি, আমি আমার ট্যাব দেখতে পাচ্ছি, আমি কাছে একটা পেন্সিল আছে, পেন্সিল দেখতে পাচ্ছি, থিংস আই ক্যান সি। 4 things I can hear, 4টে জিনিস আমি শুনতে পাচ্ছি। যেমন ধরে নিন, আমি ওদের গলার আওয়াজ শুনতে পাচ্ছি, আমি নিজের গলার আওয়াজ শুনতে পাচ্ছি, বাইরে বাস যাচ্ছে, হর্ন মারছে, সেটা শুনতে পাচ্ছি, একটা কুকুরের আহ আওয়াজও শুনতে পাচ্ছি। এইরকম, এটা নিজের মধ্যে বলা। 5 4 3 things you can smell, কি কি গন্ধ পাচ্ছি, আমি একটা পারফিউম লাগিয়ে এসেছি, ঠিক আছে, আর একটা কোথাও একটা পচা পচা গন্ধ আসছে, সেই জিনিসটা মানে একটা কনসেন্ট্রেট করে শোনা। 5 4 3 হলো, তাই তো? মানে 5 things I can see, 4 things I can hear, 3 things I can smell, 2 things I can touch। টাচ মানে ধরে নিন আমার কাছে একটা কাপ ছিল, আমি এই চা খাচ্ছিলাম, আমার কাপটা আমি টাচ করলাম, ঠিক আছে? আপনার হাতে তখন অ্যাডমিট কার্ড আছে, আপনি অ্যাডমিট কার্ডটা টাচ করতে পারছেন। আপনার কাছে ব্যাগ আছে, ব্যাগটা, দেয়ালটাকে টাচ করতে পারছেন। 2 things you can touch, and 1 thing you can taste, that could be ওই সিচুয়েশনে জল। আপনি জলটা টেস্ট করতে পারবেন, আপনি অবশ্যই গিয়ে ইটে কামড় দেবেন না টেস্ট করার জন্য। আপনার এমন জিনিস যেটা আপনি পারবেন টেস্ট করতে, ঠিক আছে? 5 4 3 2 1 একটা টেকনিক, যেটা সবাই শেখায়, সবাই করে, এন্ড ইটস আ প্রুভেন টেকনিক। ওই মুহূর্তের জন্য নিজের অ্যাংজাইটিটাকে আবার ধরে এনে, অ্যাংজাইটিকে না, অ্যাকচুয়ালি নিজের যে কনসিয়াসনেসটা আছে ধরে এনে আবার নিজেকে শান্ত করা। এটা যদি একবারে না হয়, বারবার করতে হবে। এটা একবার করলেই যে আপনার সব ঠিক হয়ে যাবে এরকম নয়, ওই সিচুয়েশনে বারবার করুন, ব্রিথ করুন তার সাথে সাথে, সো দ্যাট আপনার সেই জায়গা থেকে আপনি একটু শান্ত হন, তারপরে আপনি পরীক্ষা দিতে বসুন, ঠিক আছে? এইটা একটা হেল্পফুল টেকনিক, আমি এটা সবার জন্য বলে দিলাম। এখানে লোকানোর কিছু নেই, বা তার জন্য আমার কাছে থেরাপিতে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এই জিনিসগুলো খুব কমন আর হেল্পফুল, হেল্পফুল বলেই বলে দিলাম। একদমই, মানে একটা ছোট্ট প্রশ্ন থেকে আমরা কত মানে উত্তর পাচ্ছি এবং কতটা আমাদের হেল্প হচ্ছে, সত্যি মানে এই ডিসকাশন গুলোর মাধ্যমে হয়তো আমাদের মধ্যে বেরিয়ে আসে। তো অনেক অনেক ধন্যবাদ অঙ্গিরাকে আর অঙ্কিতা দুজনকে অবশ্যই। তো আমি জাস্ট আমাদের এই ডিসকাশনটা এখানে শেষ করব একজনের কমেন্টের মাধ্যমে। তিনি কমেন্ট করেছেন, প্রথম থেকেই শুনছি দেখছি প্রসঙ্গগুলি খুব ভালো, অনেক কিছু পরিষ্কার হলো, ভালো লাগলো সবার বক্তব্য, এরকম অনুষ্ঠান আরো দেখতে চাই ও শুনতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এরকম আরো ডিসকাশন গুলো আপনাদের সামনে নিয়ে আসবো এবং তার সাথে আমরা এই দুজন আমার বন্ধুকে, অঙ্গিরা এবং অঙ্কিতা দুজনকেই পাবো এই আশা রাখছি। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।